হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট ওয়ান্স अगेन। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে এসেছি আজকে। আজকের ক্লাসটা মূলত আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, বেসিক ইলেকট্রনিক্স। তো নিশ্চয়ই অন্ততপক্ষে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এটা আমরা সহজে ইলেকট্রনিক্সটা পড়তে চাই না। আমাদের কাছে এমনিতেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এত বড় লোড আমাদের উপরে, তারপরে অন্তত আমরা চাই না ইলেকট্রনিক্সটা পড়তে, কারণ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা মূলত এত বেশি লজিকফুল এবং তোমরা জানো যে এত মাইক্রো লেভেলের লজিক, যেখানে আমাদের অন্তত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইলেকট্রনিক্সটাকে একটু যতটা পারি অ্যাভয়েড করি, কিন্তু কি করবো, কিছু করার নেই। কারণ আজকালকার দিনে যে সমস্ত এক্সামগুলোতে আমাদের অ্যাপিয়ার হতে হচ্ছে, সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনও কিন্তু প্রচুর ভাবে প্লে হচ্ছে, কাজেই সেখানে পিছিয়ে পড়তে হচ্ছে। তো যাতে পিছিয়ে না পড়তে হয় এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটাকে একেবারে অ্যাভয়েড না করে একটু চেষ্টা করা যায় যে এটাকে বোঝার এবং সেই সমস্ত কোশ্চেনগুলোর আনসার করে অন্তত তোমার পারফরমেন্সটাকে একটু এগিয়ে নিয়ে যাও, আমি নিশ্চিতভাবে তোমাদের কথা দিতে পারি যে যদি তুমি ঠিকঠাক ক্লাসে ফোকাস রাখো, তাহলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর প্রতিও কিন্তু তুমি অত্যন্ত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটাকেও তুমি অত্যন্ত ভালোবেসে ফেলবে। কারণ আমরা অন্তত সেভাবে বোঝার চেষ্টা করবো। হয়তো অনেক সময় বই পড়ে আমরা সেভাবে বুঝতে পারি না, সেভাবে আমাদের কোথাও কিছু মিসিং হয়ে যায়, কোনো কিছু ঠিকঠাক হয়তো সেখানে বুঝতে পারি না এবং এটা থেকে আমাদের একটা ভীতি জন্মে যায়। কিন্তু আমি তোমাদেরকে কথা দিতে পারি যে তোমরা যদি একটু ঠিক করে ফোকাসটা রাখো ক্লাসের প্রতি, তাহলে আমার মনে হয় যে তোমরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটাকে প্রচন্ড ভালোবেসে ফেলবে এবং যেটুকু তোমাদের দরকার তোমাদের এক্সামগুলো, অন্তত বিশেষত গভর্নমেন্ট এক্সামগুলো, গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে যে সমস্ত এক্সাম দিতে হয়, সেই সমস্ত এক্সামগুলো ক্লিয়ার করার জন্য যতটা তোমার দরকার তার থেকে অন্তত তুমি বেশি জানতে পারবে এবং তুমি তোমার পারফরমেন্সকে কিন্তু অত্যন্ত সহজভাবে উন্নীত করতে পারবে। কাজেই একটু ফোকাস রাখো। আমরা শুরু করব আজকে একদম আমাদের যেহেতু প্রথম ক্লাস বেসিক ইলেকট্রনিক্স এর প্রথম ক্লাস একটু বড় হবে, ক্লাসটা একটু বড় হবে, একটু ধৈর্য রাখতে হবে তোমাদের। কারণ প্রথম ক্লাসে আমি বেশ কিছু টপিক অন্তত শেষ করতে চাইছি, কারণ আমার মনে হয়েছে যে এই টপিকগুলো অন্তত একটা ক্লাসের মধ্যে রাখা উচিত। আমি ভাঙতে পারতাম, এগুলোকে স্প্লিট করে আমি দেখাতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় গ্যাপ হয়ে যায়। একটা ভিডিও সাপোজ তুমি দেখলে, পরেরটা আরো দেখা গেল 4-5 দিন পরে তুমি দেখলে, সেক্ষেত্রে পেছনেরটা মাথা থেকে বেরিয়ে যেতে পারে। কাজেই অন্তত এই টপিকগুলো একটা ক্লাসে কভার করা উচিত, তবে তোমার পরবর্তী ক্লাস যে গুলো তৈরি হবে বেসিক ইলেকট্রনিক্স এর উপরে, সেই ক্লাসগুলো বুঝতে কিন্তু সহজ হবে। কাজেই এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। আজকে আমরা কি কি টপিক মূলত এই ক্লাসে কভার করব, সেই টপিকগুলো একটু জেনে নাও। আমরা শুরু করব বেসিক ইলেকট্রনিক্স এর সেমিকন্ডাক্টরস দিয়ে, কারণ সেমিকন্ডাক্টরস হচ্ছে, যদি সেমিকন্ডাক্টরস এর জন্ম না হতো, বর্তমান পৃথিবীর ইলেকট্রনিক্সটা জন্ম হতো না। মূলত সেমিকন্ডাক্টর যদি জন্ম না হতো, তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা কিংবা ইলেকট্রনিক্স সাবজেক্টটা সবসময় একটা প্যারালাইজ ফর্ম হয়ে থাকতো, প্যারালাইজড হয়ে থাকতো। সেমিকন্ডাক্টর মূলত জন্ম নেবার পর, মানে সেমিকন্ডাক্টর ডিসকভার হওয়ার পর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোন জায়গায় চলে গেছে, হয়তো আমাদের ভাবনারও বাইরে চলে গেছে। আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একেবারে সেমিকন্ডাক্টর নিয়ে শুরু করব। তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ যত ভেতরে যাবে, সেমিকন্ডাক্টর কখনো তোমাকে পিছু ছাড়বে না। কাজে সেমিকন্ডাক্টরটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। তুমি সেমিকন্ডাক্টর যদি না জানো, তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শুরুই করতে পারবে না, এগুলো তো দূরের কথা। তো প্রথমত আমরা সেমিকন্ডাক্টরের ডেফিনেশন জানবো, তারপর ইম্পর্টেন্স অফ সেমিকন্ডাক্টরটা কেন এত ইম্পর্টেন্স আমি খুব সুন্দরভাবে সেগুলো তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তারপর এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন, যদিও তুমি শুরু করলে বুঝতে পারবে যে এগুলো কি। এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন, ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর, এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর এন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর। হয়তো তোমার কাছে এই সম্পূর্ণ জিনিসগুলো হয়তো বা নতুন লাগছে তোমার, কিন্তু আমার মনে হয় না। কারণ আমার মনে হয় যে যারা অন্তত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা এই নামগুলো শুনেছো, হয়তো বা অনেকে অনেকটাই জানো, কিন্তু ঠিকঠাক বুঝে ওঠা হয়নি। কাজে এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসে, একটু ধৈর্য ধরতে হবে। তো সেমিকন্ডাক্টরের ডেফিনেশন শুরু করে দেওয়া যাক। সেমিকন্ডাক্টরের ডেফিনেশন, তো সেমিকন্ডাক্টর দেখো নামটা থেকে কিন্তু আমাদের বোঝা হয়ে যাচ্ছে যে সেমিকন্ডাক্টরটা মূলত কি হতে পারে। দেখো, কন্ডাক্টর বাট সেমি, তার মানে এটা সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা মেটেরিয়াল মূলত
যে কিনা কন্ডাক্টরের মতো কন্ডাক্টিভিটি নেই, ডেফিনেটলি নেই, তাহলে সে সেমি হতো না, তাহলে তার নাম কন্ডাক্টর হতো, কিংবা সে ইনসুলেটর না। কেন, ইনসুলেটর এমন মেটেরিয়াল যার মধ্যে দিয়ে অন্তত পক্ষে অ্যাভেলেবেল এবং নর্মাল ভোল্টেজ অ্যাপ্লাই করলে, পটেনশিয়াল অ্যাপ্লাই করলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া পসিবল নয়। হ্যাঁ, সেখানে বাল্ক অ্যামাউন্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লাই করলে সেটা অ্যানাদার ম্যাটার, হয়তো একটা সময় তার ডাইলেকট্রিক স্ট্রেন্থ ব্রেক করে ইনসুলেটরের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেগুলো নিয়ে তো আমরা কথা বলবো না। আমরা অন্তত আমাদের যে ইউজফুল ভোল্টেজ অ্যাপ্লাই করলে যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে না, মূলত ইলেকট্রনের ফ্লো হবে না, সেই সমস্ত মেটেরিয়াল গুলোকে আমরা ইনসুলেটর বলবো। আর যাদের মধ্যে আমি আমার ইউজফুল প্রেশারটা, মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের কথা বলছি আমি, ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করলে সেখানে স্যাটিসফ্যাক্টরি, মানে আমার প্রয়োজনীয় কারেন্টটা এবং বেশ বেশ ভালো অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, সেই সমস্ত মেটেরিয়াল গুলোকে আমরা মূলত কন্ডাক্টর হিসাবে আইডেন্টিফাইড করে ফেলেছি অলরেডি। কন্ডাক্টর নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর সেমিকন্ডাক্টর কাকে বলবো? সেমিকন্ডাক্টর মানে অল্প কন্ডাক্টর। দেখো, সেমি মানে সেমি কন্ডাক্টর মানে হচ্ছে অল্প কন্ডাক্টর, মানে আমি আমার ইউজফুল ভোল্টেজ সেখানে যদি অ্যাপ্লাই করি, কন্ডাক্টরের মতো তো ডেফিনেটলি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যতটা অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে ততটা কারেন্ট তো ফ্লো হবে না, নিশ্চিতভাবে ততটা কারেন্ট ফ্লো হবে না, কিন্তু তার থেকে বেশ 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 কম কারেন্ট ফ্লো হবে, বেশ কম কারেন্ট ফ্লো হবে। কিন্তু ওই ইউজফুল ভোল্টেজটা আমি যদি ইনসুলেটরে ইউজ করি, তাহলে ইনসুলেটরের মধ্যে দিয়ে একেবারেই কারেন্ট ফ্লো হবে। তার মানে সেমিকন্ডাক্টরের পজিশন এমন একটা জায়গায়, কন্ডাক্টর থেকে তো নিচে, কন্ডাক্টিভিটির দিক দিয়ে বলছি, কন্ডাক্টরের দিক দিয়ে তো নিচে, কিন্তু ইনসুলেটরের থেকে উপরে। এখন বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর কারা কারা সেমিকন্ডাক্টর? আমরা কন্ডাক্টর পড়েছি কপার, সিলভার, লাইক দ্যাট, এবং ইনসুলেটরের ক্ষেত্রে আমরা বলেছি গ্লাস, সিরামিক, মাইকা, ডায়মন্ড, দিস অল আর ইনসুলেটর। কিন্তু সেমিকন্ডাক্টর কারা? সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আমাদের এক্সপেরিমেন্ট টেবিলে অনেক 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 মেটেরিয়াল নিয়ে আমরা তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট মানে আমরা বলতে আমি করিনি, সায়েন্টিস্টরা করেছে। তো করার পরে তারা একটা জিনিস সেখান থেকে ফাইন্ড আউট হয়েছে যে আমরা তো জানি যে সমস্ত মেটেরিয়াল, নেচারে যত মেটেরিয়াল আছে সমস্ত মেটেরিয়াল মূলত অ্যাটম দ্বারা মেড আপ, অ্যাটম দ্বারা মেড আপ, এবং সেখানে লক্ষ 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 বললে কম হয়ে যায়, কোটি 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 অ্যাটম দ্বারা গঠিত সেই মেটেরিয়ালগুলো। সমস্ত মেটেরিয়ালের মধ্যে ডেফিনেটলি অ্যাটম রয়েছে, এমন নয় যে কন্ডাক্টরের মধ্যে অ্যাটম রয়েছে, ইনসুলেটরের মধ্যে অ্যাটম নেই, সবাই অ্যাটম দ্বারা গঠিত। এবং সেই অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচারটা, মূলত অ্যাটমিক স্ট্রাকচারটা আলাদা আলাদা হয় বলেই তাদের কিন্তু বিহেভিয়ার গুলো আলাদা। কি কোন বিহেভিয়ারের কথা আমি বলছি এখানে? নিশ্চিতভাবে আমি কন্ডাক্টিং বিহেভিয়ারের কথা বলছি, মানে যারা আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। আমি ইলেকট্রিক্যাল ফিল্ডে দাঁড়িয়ে আছি, সুতরাং আমি বিহেভিয়ারে অন্তত ইলেকট্রিক্যাল বিহেভিয়ারের কথা বলবো। মানে দেখা যাচ্ছে যে যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে খুব সহজভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই সমস্ত মেটেরিয়ালের যদি অ্যাটমকে আইসোলেট করে তাকে নিয়ে যদি এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে দেখা যাবে যে তার যে অ্যাটমিক স্ট্রাকচার, একটা ইনসুলেটর থেকে একটা অ্যাটম বের করে এনে তাকেও যদি এক্সপেরিমেন্ট টেবিলে ফেলা হয়, তাহলে তার অ্যাটমিক স্ট্রাকচারটা সম্পূর্ণ ভিন্ন। তো এরকম ভাবে আমরা অন্তত একটা জায়গায় পৌঁছেছি যে যে সমস্ত মেটেরিয়ালটা এরকম অ্যাটম দ্বারা গঠিত, যে অ্যাটমের দেখো, এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না যে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কি আছে, একটা নিউক্লিয়াস আছে। এখন নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে। কারণ প্রত্যেকটা অ্যাটমের তিনটে ক্যারেক্টার, তার মধ্যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে আছে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেট করতে পারে না, তাই অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস সেভারাল নাম্বার অফ শেল ডিপেন্ড করে, কতগুলো অরবিট অথবা শেল হবে সেটা ডিপেন্ড করে তার অ্যাটমিক নাম্বারের উপর। মূলত অ্যাটমিক নাম্বার হচ্ছে তার ইলেকট্রন নাম্বার, টোটাল ইলেকট্রন নাম্বার। তো এই ইলেকট্রন গুলো ডিফারেন্ট শেলে থাকে, অরবিটে থাকে, স্টে করে। তো
আমরা এগুলো জানি। তো আমাদের কিন্তু এখন আলোচনা অনেক 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 দীর্ঘ হয়ে যাবে যদি আমি সমস্তগুলোকে নিয়ে আলোচনা করি। তো আমাদের মূলত দেখে নিতে হয় যে তার লাস্ট শেলে সেই অ্যাটমটা, পার্টিকুলারলি সেই অ্যাটমটার লাস্ট শেল মানে লাস্ট অরবিটে কতগুলো নাম্বারের ইলেকট্রন আছে। আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত মেটেরিয়ালের লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা 4 মাইন্ড 4, সেই সমস্ত মেটেরিয়ালকে আমরা সেমিকন্ডাক্টর হিসেবে কাজে লাগাতে পারছি, সেমিকন্ডাক্টর বলতে পারছি এবং সেমিকন্ডাক্টর হিসেবে কাজে লাগাতে পারছি। এখন বলবে যে যে সমস্ত মেটেরিয়ালে যত মেটেরিয়াল নেচারে আছে, যা সেই মেটেরিয়ালের অ্যাটম যদি বার করে নাও, প্রথমত তার অ্যাটমটা নিয়ে তোমাকে দেখতে হবে তা, এবং সেই অ্যাটমের যদি পাওয়া যায় এরকম যে তার লাস্ট শেলে 4টে ইলেকট্রন, হ্যাঁ ডেফিনেটলি সে কিন্তু সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল। যেমন এর আগে আমরা আলোচনা করেছি কন্ডাক্টর হচ্ছে তারা যাদের লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা লেস দ্যান 4 এবং ইনসুলেটর হচ্ছে তারা যাদের লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা মোর দ্যান 4। তাহলে 4টে ইলেকট্রন যদি তাদের লাস্ট শেলে থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল। তো সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল যারা, তাদেরকে নিয়ে আমরা সেমিকন্ডাক্টর মানে অল্প স্বল্প কারেন্ট ফ্লো করাতে পেরেছি। এখন ঘটনা হচ্ছে আমরা সব সময় চাইবো, অন্তত আমাদের এক্সপেকটেশনটা থাকবে ইলেকট্রিক্যাল সেক্টরে দাঁড়িয়ে যে অনেক বেশি কারেন্ট ফ্লো, সেক্ষেত্রে কন্ডাক্টরের মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো হয়, সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে তো বেশি কারেন্ট ফ্লো হয় না, নিশ্চিতভাবে বেশি কারেন্ট ফ্লো হয় না। আমি আগেও বলেছি, আবারও বলছি যে খুব কন্ডাক্টরে যেমন কারেন্ট ফ্লো হয় তার থেকে বেশ কম কারেন্ট কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হয়। তাহলে কেন, প্রশ্ন উঠেই যায়, তুমিও ভাবছো হয়তো যে তাহলে কেন সেমিকন্ডাক্টরকে এতটা প্রায়োরিটি দিচ্ছি? আমরা তো চাই কারেন্ট বেশি ফ্লো, কিন্তু সবসময় আমরা এটাও চাই না যে আমার কোনো একটা ডিভাইস আমাকে অপারেট করতে হচ্ছে, সেখানে হতে পারে যে আমার খুব মিনিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি দরকার, মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট দরকার, পাওয়ার দরকার, এনার্জি দরকার। সেক্ষেত্রে কন্ডাক্টর কিন্তু সেক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলতে পারে, আমার সেই ডিভাইসটা ম্যাল ফাংশন করতে পারে কিংবা প্রপারলি ওয়ার্ক ডান নাও হতে পারে। সেজন্য কিন্তু আমাদের সেমিকন্ডাক্টরকে নিয়ে আসতে হচ্ছে। নট অনলি দ্যাট, সেমিকন্ডাক্টরে আরো কিছু এমন গুণাগুণ আছে, আমি ইম্পর্টেন্সের কথা বলছি, সেমিকন্ডাক্টরে এমন আরো কিছু গুণাগুণ আছে যে গুণাগুণগুলো কিন্তু কন্ডাক্টরের মধ্যে নেই। প্রথমত তোমাকে বলি যে তুমি মনে করো যে এটা একটা কপার কন্ডাক্টর তোমার কাছে রয়েছে, তো এই কপার কন্ডাক্টরকে তুমি জাস্ট একটা পিস কপার কন্ডাক্টর তুমি নিয়ে নিয়েছো। তো আমাকে বলো যে এই কপার কন্ডাক্টরের তুমি যদি কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারবে কি? কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারবে না, অবভিয়াসলি পারবে না। তুমি বলছো আচ্ছা এর রেজিস্টিভিটিও চেঞ্জ করতে পারবে না, কন্ডাক্টিভিটি তো পারবে না চেঞ্জ করতে, রেজিস্টিভিটিও চেঞ্জ করতে পারবে না। দেখো, কন্ডাক্টিভিটি যদি চেঞ্জ হয় তাহলে অটোমেটিক রেজিস্টিভিটি চেঞ্জ হবে, কন্ডাক্টিভিটি যদি চেঞ্জ না হয় তাহলে রেজিস্টিভিটিও চেঞ্জ হবে না। এখন তুমি বলছো স্যার এর রেজিস্ট্যান্স কি কমানো যায়, বাড়ানো যায়? দেখো, একটা কপার কন্ডাক্টরের অ্যাক্রসে তুমি যদি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করো তাহলে কি হবে? পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে, হ্যাঁ, এখানে পোটেনশিয়াল যত বাড়াবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো তত বাড়বে। অ্যাকর্ডিং টু ওহমস ল, যে কারেন্ট ততটাই বাড়বে যতটা তুমি এখানে ভোল্টেজ বাড়াবে, কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা তো কনস্ট্যান্ট। ইন দ্যাট কেস তো রেজিস্ট্যান্সের কোনরূপ পরিবর্তন হচ্ছে না, আর সব থেকে বড় ব্যাপার রেজিস্টিভিটির কোনো পরিবর্তন হচ্ছে না, কন্ডাক্টিভিটির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু বলে রাখি, সেমিকন্ডাক্টর তোমাকে এই সুবিধাটা দেবে। সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল, সাপোজ দ্যাট এটা একটা সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল, সাপোজ দ্যাট এটা একটা সিলিকন। আমি আসবো কেন সিলিকন, তো সিলিকন মেটেরিয়াল এ তোমাকে এই সুবিধাটা দেবে, এই সিলিকন মেটেরিয়ালটা তুমি কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারে, মূলত কন্ডাক্টিভিটি কন্ট্রোল করতে পারে। তুমি বলছো যে স্যার আমি এখানে ভোল্টেজ বাড়ালে কমালে ডেফিনেটলি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কম বেশি হবে, অবভিয়াসলি হবে, কিন্তু তার কন্ডাক্টিভিটি কিংবা রেজিস্টিভিটি চেঞ্জ হবে না। এখানে আমি যদি তোমাকে বলি ভোল্টেজকে কনস্ট্যান্ট রেখে তুমি এখানে কারেন্ট ফ্লো বাড়িয়ে দাও, কিংবা ভোল্টেজকে কনস্ট্যান্ট রেখে কারেন্ট ফ্লো কমিয়ে দাও, তো তোমার কাছে কিন্তু অপশন নেই, এটা পসিবল হবে না। কিন্তু এর ক্ষেত্রে ভোল্টেজটাকে তুমি কনস্ট্যান্ট রেখে, অ্যাপ্লাইড পোটেনশিয়ালটাকে কনস্ট্যান্ট রেখে কিন্তু এখানে কারেন্টের পরিমাণ
কারেন্টের পরিমাণ বাড়াতে পারো অথবা কমাতে পারো কি করে, না এই মেটেরিয়ালটার কন্ডাক্টিভিটি চেঞ্জ করে অথবা রেজিস্টিভিটি চেঞ্জ করে। কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটি চেঞ্জ করে কিন্তু, তাহলে সেমিকন্ডাক্টর এই সুবিধাটা দেবে তোমাকে যে এর কন্ডাক্টিভিটি কন্ট্রোল করতে পারবে তুমি। এবং আরেকটা যেটা খুব খুব অন্যতম ফ্যাক্টর এখানে কাজ করে, যেটা হচ্ছে একটা কন্ডাক্টরকে বলবে যে তুমি লেফট থেকে রাইটের দিকে কারেন্ট ফ্লো করো, তো কারেন্ট ফ্লো করবে। এই কন্ডাক্টরকে যদি তুমি বলো যে তুমি রাইট থেকে লেফটের দিকে কারেন্ট ফ্লো করবে, তখন তুমি যদি টার্মিনালটাকে ঘুরিয়ে দাও ও সেটাই করবে। ব্যাটারির টার্মিনালটাকে ঘুরিয়ে দিলে ও রাইট থেকে লেফটের দিকেও কারেন্ট ফ্লো হবে। তার মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো হয়, মানে উভয় দিক থেকে কারেন্ট ফ্লো হবে। কিন্তু কিন্তু একটা সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো হবে না। ওকে যদি তুমি বলো এই দিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো হবে তো হলো, কিন্তু ওকে যদি তুমি বলো ব্যাটারির টার্মিনালটা ঘুরিয়ে দিয়ে যে আমাকে এবার এই দিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো করে দেখাও, তাহলে কিন্তু এই দিক থেকে এই দিকেও কারেন্ট ফ্লো করবে না। এটা মাথায় রাখতে হবে। সুতরাং কি করছে, কন্ডাক্টরের মধ্যে ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো হচ্ছে, আর সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল নয়, যে কোনো একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তো তুমি বলতে পারো এটা কি সুবিধা? নিশ্চয়ই এটা তোমার মাথায় আসতে পারে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে বোথ ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে দিয়ে যে কোনো একটা ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা কি সুবিধা? হ্যাঁ, এটা সুবিধা। এটা কেন সুবিধা সেটা যত আমরা আস্তে আস্তে এগোবে তখন তুমি বুঝতে পারবে। কারণ এমন এমন সময় আসে যখন আমাদের অন্য দিক থেকে কারেন্টটাকে ব্লক করতে হয়, বন্ধ করতে হয়, তখন কিন্তু সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল অটোমেটিক্যালি সেটা ব্লক করে দেবো। তো সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের এটা কিন্তু একটা বন্ড ক্যারেক্টার, তো মূলত এই দুটো সুবিধার জন্য আমরা সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল আমাদের কাছে এত ইম্পর্টেন্স। এখন তুমি বলবে সে তো বুঝলাম, কিন্তু এটা দিয়ে করবো কি? দেখো আমি তোমাকে বলি এটা দিয়ে কি কি করবো। তুমি করবোটা কি আমি তোমাকে বলি, তাহলে কি করবে না তুমি এটা দিয়ে তুমি করবে না এরকম কিছু নেই। কারণ একদম যদি তুমি তোমার ঘরের মধ্যে আছো এই মুহূর্তে, তাহলে তোমার ঘরের মধ্যে নিশ্চয়ই কোনো ল্যাম্প জ্বলছে, বাল্ব জ্বলছে। তো আগে আমরা কি করতাম, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প জ্বালাতাম। সেখানে 100 ওয়াট, 60 ওয়াট হলে ইলুমিনেশন কমে যেত। সেক্ষেত্রে আমরা 100 ওয়াট কিংবা আরো কোনো বেশি লাইট দরকার হলে 200 ওয়াট, এত বাল্ক অ্যামাউন্ট অফ এনার্জি কনজাম্পশন, অনেক বেশি এনার্জি কনজাম্পশন হচ্ছে। তুমি আজকাল কি করছো? আমি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি তোমার ঘরে যে ল্যাম্পটা জ্বলছে সেটা টাংস্টেন ফিলামেন্ট নয়। তোমার ঘরে আইদার একটা এলইডি বাল্ব জ্বলছে অর একটা এলইডি টিউব জ্বলছে। এলইডিটা কি? এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, আর লাইট এমিটিং ডায়োড মানেই হচ্ছে সেখানে কিন্তু সেমিকন্ডাক্টর ছাড়া তৈরি হয়নি। ওটার বেসিকটাই হচ্ছে সেমিকন্ডাক্টর। ডায়োড যেটার কথা বলছি না, ডায়োড তো পরে নাম হয়েছে, ওটার নামই সেমিকন্ডাক্টর। দুটো ডিফারেন্ট টাইপের সেমিকন্ডাক্টর বলে, যেহেতু দুটো সেমিকন্ডাক্টর, দিস ইজ ওয়াই ডায়োড, ডি ফর ডাবল, দিস ইজ ওয়াই, যেহেতু দুটো সেমিকন্ডাক্টর সেখানে ইউজ হয়েছে, সেই কারণে সেটা ডায়োড। নিশ্চিতভাবে বলতে পারি তোমার ঘরে যে টিভিটা চলছে এত বড় নয় নিশ্চয়ই। আগে কি হতো, ক্যাথোড রে টিউব, সিআরটি, অনেক বেশি পাওয়ার কনজাম্পশন, একটা টিভিতে প্রচুর পাওয়ার কনজাম্পশন হতো। নাউএডেজ এলইডি টিভি চলে এসছে, তো তোমার ঘরে যে টিভিটা চলছে সেটাও এলইডি। শুধু তাই নয়, যদি তুমি টিভি না দেখো, যদি তোমার ঘরে লাইট না জ্বলে, তাহলে নিশ্চিত ভাবে বলতে পারি তুমি মোবাইল দেখছো। তোমার মোবাইলের মধ্যে কখনো একটু যদি কোনো মোবাইল খারাপ হয়ে যায়, ফেলে না দিয়ে একটু খুলে দেখো, ওর মধ্যে তুমি অনেক ছোট্ট ছোট্ট চকলেটের মতো দেখতে কালো কালো অনেক পিস দেখতে পাবে। কিছুই না, সব সেমিকন্ডাক্টর ছাড়া কিচ্ছু পসিবল না। তুমি স্যাটেলাইট তৈরি হচ্ছে, নাওয়াডেজ অনেক 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 অ্যাডভান্স হয়ে গেছে। স্যাটেলাইট তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি সেমিকন্ডাক্টর দিয়ে, সেমিকন্ডাক্টর ছাড়া হয়নি। কাজেই আমি যদি আমার ঘর থেকে শুরু করে, যেখানে বসে আছি সেখান থেকে শুরু করে একদম স্পেস পর্যন্ত চলে যায়, তাহলে সবটাই সেমিকন্ডাক্টর। টেকনোলজি যতটা উন্নত হচ্ছে শুধুমাত্র সেমিকন্ডাক্টরের উপরে ভর করে, এত উন্নত হয়েছে শুধুমাত্র সেমিকন্ডাক্টরের উপরে ভর করে। সেই কারণেই আমি প্রথমেই বলেছি
যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর অপমৃত্যু হয়ে যেত হয়তো যদি সেমিকন্ডাক্টর ডিভাইস না আসতো। কাজেই এর ইম্পর্টেন্স এটা বুঝতে পারছো, পরে পরে যখন এর অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো তখন আরো ভালো করে তোমার মাথায় ঢুকবে। তো এই কেন এরা সেমিকন্ডাক্টর, কেন 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 এদের মধ্যে দিয়ে অল্প স্বল্প কারেন্ট ফ্লো করানো যেতে পারে সেটা যদি বুঝতে হয়, দেখো কন্ডাক্টরে কি থাকে। কন্ডাক্টরে বিলিয়ন্স নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন কি করে ফ্রি হয় আমি আমার বেসিক ইলেকট্রিক্যালের একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে কন্ডাক্টিং মেটেরিয়াল যাদের মূলত লাস্ট অরবিটের ইলেকট্রন নাম্বার লেস দ্যান 4, দিস আর কল্ড কন্ডাক্টর। কেন হয়? কারণ তারা নিউক্লিয়াস থেকে তার লাস্ট শেলটা কতটা দূরে অবস্থান করছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আছে, ডেফিনেটলি তোমরা জানো, এটা বেসিক জিনিস যে প্রোটন কিন্তু পজিটিভ চার্জ ক্যারিয়ার এবং ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ ক্যারিয়ার। কাজেই সবসময় নট অনলি ইনসাইড দ্য অ্যাটম, যে কোনো জায়গাতেই প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকবে। যে কোনো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে অ্যাট্রাকশন থাকবে, কারণ সবসময় কোনো বডি কেউ চার্জ বডি হয়ে থাকতে চায় না, কেউই চার্জ বডি হয়ে থাকতে চায় না। সবাই চেষ্টা করে যে চার্জটাকে অন্তত ডিসচার্জ করে নিউট্রাল হয়ে থাকে, কারণ নিউট্রাল হয়ে থাকার মধ্যে অনেকটা কিন্তু শান্তি আছে। যতটা চার্জ থাকলে সেটা আইদার পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ, দুটোই কিন্তু কোনো বডির ক্ষেত্রে কিন্তু একেবারেই সুখকর ব্যাপার নয়। তো সবাই চায় ডিসচার্জ হয়ে যেতে। কাজেই প্রোটন যেহেতু পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন থাকে। তো অ্যাট্রাকশনটা যতটা কম হবে, এই অ্যাট্রাকশনটা কিসের উপর ডিপেন্ড করবে? ডেফিনেটলি এখানে অ্যাটমিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে যে ইলেকট্রন মূলত নিউক্লিয়াস থেকে কত দূরে আছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, আর নিউটনের কথা তো নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ নিউটন ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইনভ্যালিড, ছেড়ে দাও ওকে। তো প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশনটা, এবং এই অ্যাট্রাকশনটা ডিপেন্ড করে, কারণ তোমরা জানবে যে প্রোটনের চার্জ যতটা 1.6 × 10⁻⁻19 কুলম, প্রোটনের চার্জ যতটা, এটা প্লাস, প্রোটনের ক্ষেত্রে প্লাস এবং ইলেকট্রনের ক্ষেত্রে সেটা মাইনাস, সেম চার্জ। তো অ্যাট্রাকশনটা ডিপেন্ড করে হচ্ছে ডিসটেন্সের উপরে। তো যদি কোনো ইলেকট্রন প্রোটনের নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করে, সেই তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কম হয়, এবং অ্যাট্রাকশন কম হওয়ার দরুন সেই ইলেকট্রনগুলো, যে সমস্ত ইলেকট্রন দূরে অবস্থান করে, সেই ইলেকট্রনগুলো মূলত একটু লুজলি অ্যাট্রাক্ট হয় বাই দ্য নিউক্লিয়াস, বাই দ্য প্রোটন, লুজলি অ্যাট্রাক্ট হয়। কাজেই তাকে সহজে পুশ করলেই সে সহজে কিন্তু ট্রাভেল করতে পারে। আমি হাত দিয়ে পুশ দেখাচ্ছি বলে হাত দিয়ে কখনো করে দেখানো ট্রাভেল করবে না। এখানে তোমার কনসার্ন প্রেশার অ্যাপ্লাই করতে হবে। কনসার্ন প্রেশার কি আমরা এতদিনে বুঝে গেছি, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ইলেকট্রোমোটিভ ফোর্স সেই অ্যাপ্লাই করলে সেই সমস্ত ইলেকট্রনগুলোকে কিন্তু ট্রাভেল করানো যেতে পারে, যে সমস্ত ইলেকট্রনগুলো তাদের নিউক্লিয়াসের সঙ্গে লুজলি অ্যাট্রাক্টেড। তো এইগুলো আমরা জেনেছি। তো হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন তো কন্ডাক্টরের মধ্যে আছে, কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে আছে। কিন্তু তোমাকে বলে রাখি যে যে সমস্ত মেটেরিয়াল সেমিকন্ডাক্টর, আমরা এরকম অনেক মেটেরিয়াল আছে, কিন্তু অ্যাটমিক নাম্বারের জন্য দেখো সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল যারা আছে প্রত্যেকেরই লাস্ট অরবিটের ইলেকট্রন নাম্বার 4, কিন্তু সবাইকে নিয়ে আমরা কাজ করছি না ইলেকট্রনিক ডিভাইসে কিংবা ইলেকট্রিক্যাল ফিল্ডের প্রয়োজন হলে সমস্ত মেটেরিয়ালকে টেনে আনছি না যে আজকে কাজ করতে ইচ্ছা করছে তুমি এসো, কালকে তুমি এসো, এরকম নয়। আমরা দু একটা স্পেসিফিক মেটেরিয়াল নিয়ে সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল হিসেবে তাদেরকে ব্যবহার করছি এবং তাদেরকে দিয়েই আমাদের প্রয়োজন মিটিয়ে নিচ্ছি। সেই মাত্র দুটো মেটেরিয়াল হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে সিলিকন এবং আরেকটা হচ্ছে জার্মেনিয়াম। জানবে হয়তো জার্মেনিয়াম। আমরা মূলত এই দুজনকে নিয়েই কিন্তু আলোচনা এগোবো, কারণ এদেরকেই আমরা সমস্ত জায়গায় ব্যবহার করছি। এখন অন্যগুলোকে কেন আনছি না সেটা সেখানে আলোচনা বিস্তারিত করছি না, কারণ অনেক দেরি হয়ে যাবে। আর শুধু এটুকু জেনে রাখো, বিকজ অফ অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নাম্বার, কারণ এদেরকে আমি যখন সেমিকন্ডাক্টর, এরা কিন্তু নামে সেমিকন্ডাক্টর,
এদেরকে কিন্তু এখনো কিন্তু স্পেশালি প্রিপেয়ার করতে হবে, তারপর এদেরকে কিন্তু আমি কন্ডাক্টিং মোডে আনতে পারবো। এই অবস্থায় এদের পিওরেস্ট ফর্ম যদি থাকে তাহলে কিন্তু এরা নামে সেমিকন্ডাক্টর, এদের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হবে না, এদেরকে আবার প্রিপেয়ার করতে হবে। তো প্রিপেয়ার করার সময় এদের দুজনকে প্রিপেয়ার করা অত্যন্ত সহজ। অন্যান্য যে সমস্ত মেটেরিয়ালের লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা 4টে আছে বটে, কিন্তু তাদের প্রিপেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাদের কন্ডাক্টিং মোডে আনতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায় বিকজ অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। এনিওয়েজ, তো এই সিলিকন এবং জার্মেনিয়াম এরা হচ্ছে কমন সেমিকন্ডাক্টর যাদেরকে আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ফিল্ডে ব্যবহার করে থাকি। তো এদেরকে নিয়ে আমি চলবো আমরা, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। তো এদের একটু এই এনার্জি ব্যান্ড ডিসক্রিপশনটা মূলত আমি তোমাকে বলি, এটা বুঝলে তুমি কেন এই সেমিকন্ডাক্টর, কেন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং কেন অল্প কারেন্ট ফ্লো হবে, কেন বেশি কারেন্ট ফ্লো হচ্ছে না, কেনই বা এই ইনসুলেটর নয়। তো চলো দেখা যাক। আমি তোমাদেরকে বলে রাখি যে সেমিকন্ডাক্টর বলছি বটে, আমি আগেও বললাম কথাটা সিলিকন, সাপোজ দ্যাট সিলিকন, আমি সিলিকন নিয়ে আলোচনাটা এগোচ্ছি। সাপোজ সিলিকনের ক্রিস্টাল মানে একটা পিস অফ সিলিকন, ছোট্ট একটা পিস অফ সিলিকন, আমি এত ছোটর কথা বলছি। সাপোজ দ্যাট এটা একটা সিলিকন পিস, তার মানে এটা একটা সিলিকন ক্রিস্টাল। তো এই যতটুকু আমি বোর্ডে আঁকলাম, এতটুকুই যদি একটা সিলিকন ক্রিস্টাল নেওয়া হয়, এর মধ্যে কয়েকশো কোটি এর মধ্যে অ্যাটম রয়েছে, কয়েকশো কোটি অ্যাটম রয়েছে। ওয়ান মোল মানে আমার এই আঙুলের ডগায় যতটা ধরবে, সিলিকনের মধ্যে 10⁻23 নাম্বার অফ অ্যাটম রয়েছে, ভাবতে পারো। তার মানে এর মধ্যে কয়েকশো কোটি ক্রোড় অ্যাটম রয়েছে। তো মূলত এর মধ্যে থেকে যদি একটা অ্যাটমকে তুমি বের করে নিয়ে আসো, একটা পরমাণুকে তুমি বের করে নিয়ে আসো, সেটাকে একটু তুমি তোমার এক্সপেরিমেন্ট টেবিলে ফেলো, ওটাকে যদি তুমি একটু ম্যাগনিফাইং গ্লাসে ফেলো, তাহলে তুমি কি দেখতে পাবে চলো একবার দেখে নেওয়া যায়। দেখো, এটা যদি সিলিকন হয় তাহলে সিলিকনের অ্যাটমিক নাম্বার তোমার হয়তো মনে থাকবে 14, এগুলো পড়েছো তুমি। সিলিকনের অ্যাটমিক নাম্বার 14 এবং এই তার মানে ইলেকট্রন নাম্বার 14। তো এই ইলেকট্রন গুলো, এটা সিলিকনের সাপোজ নিউক্লিয়াস, তার মানে এর মধ্যে 14টা প্রোটন রয়েছে এবং এর চারপাশে 14টা ইলেকট্রন থাকবে। তো ইলেকট্রন গুলো যে অর্ডার থাকে সেটাও আমি আশা করব তুমি জানো। প্রথম শেলে 2টো, তারপরের শেলে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8 আর 2 10টা হয়ে গেল। তাহলে একেবারে থার্ড শেলে 4টে ইলেকট্রন থাকবে, 4টে ইলেকট্রন। এই যে ইলেকট্রন গুলো তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে একটা এনার্জি আছে, বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? ওকে, ঠিক আছে। দেখো, প্রোটনের তো চার্জ রয়েছে, একটা প্রোটনের চার্জ প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। একটা ইলেকট্রনের চার্জও একই বাট মাইনাস। তাহলে কটা প্রোটন রয়েছে? 14টা প্রোটন রয়েছে। কটা ইলেকট্রন রয়েছে? 14টা ইলেকট্রন রয়েছে। টোটাল চার্জ ইকুয়াল হয়ে যাবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ দিয়ে ইকুয়াল হয়ে যাবে এবং টোটাল চার্জ ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য অ্যাটমকে যদি তুমি টাচ করো, যদি খুব পাওয়ারফুল অ্যাটম হয়, তাহলে তুমি কিছু রিয়েলাইজ করতে পারবে না যে এটা একটা চার্জ বডি, বিকজ প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু একে অপরকে ক্যান্সেল করছে। আর ক্যান্সেলটা হচ্ছে কি করে? ক্যান্সেলটা হচ্ছে বিকজ অফ দেয়ার অ্যাট্রাকশন। যদি আমি তোমাকে না টানি নিজের কাছে, আমি যদি তোমাকে নিজের কাছে টেনে না নিই, তাহলে আমি তোমার চার্জ ক্যান্সেল করবো কি করে, কিংবা আমার চার্জই বা ক্যান্সেল হবে কি করে? সুতরাং তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন রয়েছে সবসময়। ইলেকট্রন প্রোটনকে অ্যাট্রাক্ট করছে, প্রোটন ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে এবং এই অ্যাট্রাকশনের জন্যই কিন্তু তাদের চার্জটা নিউট্রালাইজ হচ্ছে। এখন অ্যাট্রাকশন যদি থাকে, ফোর্সটা রিপালশন হোক কিংবা অ্যাট্রাকশন হোক,
ডেফিনেটলি যেহেতু একটা ফোর্স সেখানে আছে, কাজেই এটা অস্বীকার করতে পারি না যে প্রত্যেকটা ইলেকট্রনের উপরেই কিন্তু ফোর্স লেগে আছে। কাজেই প্রত্যেকটা ইলেকট্রনে কিন্তু এনার্জি আছে, এনার্জি আছে। তো এখন প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি আমি যদি বলি যে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি আলাদা আলাদা এনার্জি। ইনার অরবিটের ইলেকট্রনে যে এনার্জি আছে, এর পরের অরবিটের ইলেকট্রন তার থেকে হতে পারে কম কিংবা বেশি আছে, কিন্তু আলাদা আলাদা আছে। মানে ইচ ইলেকট্রন হ্যাজ ইউনিক এনার্জি, এটা মনে রাখতে হবে তোমাকে। শুধু তাই নয়, একটা অ্যাটমের, আইসোলেটেড অ্যাটমের কথা বলছি, প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি লেভেল আলাদা, প্রত্যেকটা ইলেকট্রনের পজিশন আলাদা, প্রত্যেকটা ইলেকট্রনের পজিশন আলাদা, এবং প্রত্যেকটা ইলেকট্রনের যদি বলো স্যার এনার্জি কেন আলাদা, তো দেখো আমি একেবারে যদি এই ইলেকট্রনের কথা বলি, তাহলে এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের থেকে এর দূরত্ব কত, অত্যন্ত কম। কাজেই এই ইলেকট্রনকে যে ফোর্সে অ্যাট্রাক্ট হচ্ছে, ইলেকট্রনের উপরে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অন্তত এই যে লাস্ট শেলের ইলেকট্রনটা, এটাকে একটু সাইডে আঁকি, লাস্ট শেলের যে ইলেকট্রনটা রয়েছে, এই লাস্ট শেলের ইলেকট্রনে কিন্তু অতটা ফোর্স কিন্তু অ্যাপ্লাইড হচ্ছে না, বিকজ এর থেকে ডিস্টেন্সটা অনেক বেশি। তো মানবে যে প্রত্যেকটা ইলেকট্রনের উপরে আলাদা আলাদা কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন তুমি বলবে যে তাহলে এই ইলেকট্রনটা উপরে নিউক্লিয়াস যে ফোর্স অ্যাপ্লাই করছে, এই ইলেকট্রনের উপরেও সেই ফোর্স অ্যাপ্লাই করছে। আমিও তোমার সঙ্গে একমত, প্রায় একই ফোর্স অ্যাপ্লাই করছে, বাট এক্স্যাক্টলি ইকুয়াল নয়। তুমি যদি এদের এনার্জি, দুজনের যদি ফোর্স সেম হয়, তাহলে এনার্জিও সেম হবে। কিন্তু আমি যেহেতু একটা কথা বললাম যে প্রত্যেক ইচ ইলেকট্রন হ্যাজ অ্যান ইউনিক পজিশন, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জায়গায় রয়েছে, কেউ এক জায়গায় নেই। তা ওই কারণে আলাদা আলাদা জায়গা হতে পারে, একই অরবিটে আছে কিন্তু একই অরবিটের মধ্যে তাদের স্থান আলাদা হওয়ার কারণে সামান্য ডিস্টেন্সের যদি তারতম্য হয়, তাহলে তার এনার্জি লেভেলটাও কিন্তু কম বেশি হয়ে যাবে। তো আমি যদি এর একটা এনার্জি ব্যান্ড ড্র করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা একটু ভালো বোঝা যাবে, যে তাহলে ব্যাপারটা আরো ইজি হবে। আমি ফার্স্ট অরবিটে যে ইলেকট্রন রয়েছে তার এনার্জি লেভেলটা যদি এটা মনে করি, সেকেন্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি লেভেলটা এটা, থার্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি লেভেল এটা। প্রথম অরবিটে যে দুটো ইলেকট্রন রয়েছে, এই দুটো ইলেকট্রনের কিন্তু এনার্জি আলাদা। তো দুটো ইলেকট্রনের এনার্জি আলাদা, তাহলে প্রথম অরবিটে প্রথম ইলেকট্রন, সাপোজ দ্যাট এটা ফার্স্ট ইলেকট্রন, এটা সেকেন্ড ইলেকট্রন, তো ফার্স্ট ইলেকট্রনের এনার্জি এটা, সেকেন্ড ইলেকট্রনের এনার্জি কিন্তু একটু আলাদা হবে। আমি মনে করলাম একটু বেশি, তো একটু উপর দিয়ে দাগটা টানলাম, দেখো একটু গ্যাপ দিয়েছে। তো এদের দুজনের আলাদা। তুমি কি পাচ্ছ, সেকেন্ড অরবিটে 8টা পাচ্ছ, এদেরও আলাদা আলাদা হবে। তো এরকম 8টা দাগ তুমি টানতে পারো, এবং থার্ড অরবিটে 4টে ইলেকট্রন রয়েছে, তো এখানে 4টে ইলেকট্রনের এনার্জি আলাদা। দিস ইজ ব্যান্ড। দেখো এখন তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রথম যে ব্যান্ডটা তৈরি হলো সেটা একটু ছোট, দ্বিতীয়টা বেশ বড়, তৃতীয়টা ও বড়। তোমার হয়তো মনে হতে পারে যে সেকেন্ডটার ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই এখানে বড় হচ্ছে, আর এই থার্ড অরবিটে ইলেকট্রনের সংখ্যা 4টে, তাই এখানে এর থেকে ছোট হওয়া উচিত। কিন্তু এটা মূলত আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে হয়, মানে একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা সিঙ্গেল অ্যাটম কোথায় পাবো? আমি একটা যদি বলি যে একটা সিলভারের সিঙ্গেল অ্যাটম নিয়ে পাবে কোথায়? অ্যাটম দ্বারাই সিলভারটা তৈরি হচ্ছে, সিঙ্গেল অ্যাটম নিয়ে আমি জাস্ট এটা বোঝানোর জন্য একটা আইসোলেটেড অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচার এবং প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি লেভেলটা আলাদা, এটা বোঝানোর জন্য তোমাকে অ্যাটমটাকে আইসোলেট করেছি। কিন্তু এটা প্র্যাকটিক্যালি কি পসিবল? তুমি একটা অ্যাটম নিয়ে কাজ করছো, একটা অ্যাটম নিয়ে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করছো, এটা পসিবল নয়। সুতরাং আমাদের নিতে গেলে
অ্যাটলিস্ট 1 মোল তো নিতে হবে। তো 1 মোল অফ সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে আমি কি বললাম, কয়েকশো কোটি অ্যাটম রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রন রয়েছে। তো আমাদের আলোচনাটা কিন্তু একটা আইসোলেটেড অ্যাটমকে নিয়ে এগোলে হবে না, আমাদের কিন্তু একটা ক্রিস্টাল নিয়ে এগোতে হবে। তো এটার ক্ষেত্রে তোমার সমস্যাটা কি, যে এই একটা আইসোলেটেড অ্যাটম, এর যে ইলেকট্রন গুলো রয়েছে তার এনার্জি লেভেলটা খুব কাছাকাছি না, খুব কাছাকাছি, মানে এর মধ্যে খুব কাছাকাছি। চারটে দাগ আমি যে এখানে এতটা ফাঁকা করে ড্র করেছি, হয় না প্র্যাকটিক্যালি, এতটাই কাছাকাছি যে একটার এনার্জি লেভেল এতটা, তো আরেকটার এনার্জি লেভেল এর থেকে কম অথবা বেশি, বাট তুমি সেটা দেখাতে গেলে তার উপর দিয়েই দাগটা চলে যাবে, এতটা ক্লোজ এনার্জি লেভেল, এতটা ক্লোজ এনার্জি লেভেল। তো আমি যদি আইসোলেটেড অ্যাটম নিয়ে আলোচনা না করে আমি একটা ক্রিস্টাল নিয়ে করি, তাহলে ক্রিস্টালে কি হচ্ছে দেখো, বোঝো ভালো করে। ক্রিস্টালে, এটুকু একটা ক্রিস্টালে কয়েক কোটি অ্যাটম রয়েছে, কয়েক কোটি অ্যাটম রয়েছে। এখন এই যখন একটা আইসোলেটেড অ্যাটম ছিল, তখন প্রত্যেক ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন বলো কিংবা রিপালশন বলো, দেখো এই ইলেকট্রনটাকে এ তো অ্যাট্রাক্ট করছে, নিউক্লিয়াস তো অ্যাট্রাক্ট করছে, বাট এই ইলেকট্রন কিন্তু তার পরবর্তী সেলে যে ইলেকট্রন রয়েছে তার দ্বারা কিন্তু রিপেল হচ্ছে। সুতরাং একটা ইলেকট্রনের উপরে সবসময় যে অ্যাট্রাকশন ফোর্সই অ্যাপ্লাইড থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। একটা ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন ফোর্স থাকবে সেটা নিউক্লিয়াস দ্বারা, এবং তার নিয়ারবাই যে ইলেকট্রন রয়েছে সেই নিয়ারবাই ইলেকট্রনের দ্বারা কিন্তু সে রিপেল হবে। সুতরাং রিপালশন ফোর্সও কিন্তু একটা ইলেকট্রনের উপরে থাকে, এবং নেট যে অ্যাট্রাকশন কিংবা রিপালশন, অ্যাট্রাকশনটাও নেট থাকতে পারে কিংবা রিপালশনটাও নেট থাকতে পারে, নেট যে ফোর্সটা সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নেট ফোর্সের জন্যই কিন্তু সেখানে এনার্জি জেনারেট হয় প্রত্যেকটা ইলেকট্রনে। তো এখন এই ইলেকট্রনটা, আমি লাস্ট অরবিটাল ইলেকট্রনের কথা বলি। লাস্ট অরবিটাল ইলেকট্রনের উপরে কি হচ্ছে, এই ইলেকট্রনটা কার দ্বারা ইন্টারঅ্যাক্ট হচ্ছে, কার দ্বারা ইলেকট্রনটা প্রভাবিত হচ্ছে। প্রথমত বলি, নিউক্লিয়াসের সঙ্গে এর একটা ইন্টারাকশন আছে, বিকজ নিউক্লিয়াস একে টানছে। And second thing is that এর একেবারে পাশে যে ইলেকট্রন রয়েছে, সাপোজ দিস ইলেকট্রন এন্ড দিস ইলেকট্রন, এদের দ্বারা রিপেল হচ্ছে, এর উপরে যা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটাই হচ্ছে। কিন্তু এই অ্যাটমটা যখন ক্রিস্টালের মধ্যে থাকবে, এই অ্যাটমটাই যখন ক্রিস্টালের মধ্যে থাকবে, তখন এই অ্যাটমের উপরে কি হচ্ছে দেখো, এই ইলেকট্রন, স্পেসিফিক্যালি এই ইলেকট্রনটার উপরে কি হচ্ছে, এর পাশের যে অ্যাটমটা রয়েছে, এর একেবারে পাশের যে অ্যাটমটা রয়েছে তারও সেম শেল, সেম ইলেকট্রন রয়েছে। তো দেখো এর কাছাকাছি এই শেলের ইলেকট্রন চলে আসছে, তখন এই ইলেকট্রনটা কিন্তু এর দ্বারাও প্রভাবিত হচ্ছে। বোঝো কেন একটা আইসোলেটেড অ্যাটমের এনার্জি লেভেলের থেকে ক্রিস্টালে যে জয়েন করছে সেই অ্যাটমটারই, অ্যাটমের ইলেকট্রনগুলোর এনার্জি লেভেল পাল্টে যাচ্ছে, কারণ একে যখন আইসোলেট করেছিলাম সে তখন তার প্যারেন্ট নিউক্লিয়াস এবং তার ব্রাদার যারা আছে সেই ইলেকট্রন গুলো দ্বারা ইন্টারাক্ট হচ্ছিল। এখন কি হচ্ছে, তার ফ্যামিলি দিয়ে ইন্টারাক্ট হচ্ছিল, এখন কি হচ্ছে, অন্য একটা ফ্যামিলি এসে এর সাথে ইন্টারফেয়ার করছে, অন্য একটা ফ্যামিলি এসে এই ইলেকট্রনকে প্রভাবিত করছে, এই ইলেকট্রনকে রিপেল করছে। নট অনলি দ্যাট, এইখানে যে ইলেকট্রনটা আছে সেও ওকে রিপেল করছে, এবং শুধু তাই নয়, এও কোথাও না কোথাও এই ইলেকট্রনটার প্যারেন্ট হয়ে যাচ্ছে, কারণ এই নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকেও নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রন, যখনই আমি অ্যাটমটাকে ক্রিস্টালে ফেলে দিচ্ছি, আমাকে ক্রিস্টাল নিয়ে কাজ করতে হবে, সুতরাং তার বেসিক স্ট্রাকচারটা এবং প্রত্যেক ইলেকট্রনের যে ইন্টারাকশনটা সেটা জানতে হবে। সুতরাং এর এনার্জি লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আইসোলেটেড ছিল তখন একরকম ছিল, যেই ওকে ক্রিস্টালে দিয়ে দিলে তখন কিন্তু এনার্জি লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তো এই জন্য প্রত্যেকটারই এনার্জি কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এখানে আরেকটা অ্যাটম রয়েছে, তার দ্বারা এই ইলেকট্রনটা প্রভাবিত হচ্ছে বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনটা এই অ্যাটম দ্বারা প্রভাবিত সেভাবে হচ্ছে না, কিন্তু তার পাশে তো আরেকজন রয়েছে, সে তাকে প্রভাবিত করছে। সুতরাং যেহেতু প্রত্যেকটা অ্যাটম
অ্যাটমের ইউনিক পজিশন থাকে, মানে অ্যাটমের পেছনে কতটা অ্যাটম, অ্যাটমের সামনে কতটা অ্যাটম, ডাইয়ে কতটা অ্যাটম, বাই কতটা অ্যাটম, সবার তো সমান হবে না। কাজেই প্রত্যেকটা ইলেকট্রনেরও কিন্তু এনার্জি লেভেলটা আলাদা হয়ে যায়, এনার্জি লেভেলটা আলাদা হয়ে যায়। এই এনার্জি লেভেলটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি বুঝতে পারবে যে আমি যদি এখন এনার্জি লেভেলটা নিয়ে একটু আলোচনা করি, তো এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন এটা এটা একটু বড়, এটা একটু বুঝতে হবে ভালো করে, তারপর বাকিটা ইন্টেন্সিক এক্সটেন্সিক অতটাও বড় নয়, বুঝতে পারবে। তো যখনই তাকে ক্রিস্টালের মধ্যে ফেলে দিচ্ছ তখন একেবারে ফার্স্ট অরবিটের যে ইলেকট্রন রয়েছে, একটা জিনিস একটু এখানে তোমাদের বলতে চাই, এটা যদি আমি স্কিপ করে যেতাম খুব খারাপ হতো। এই যে ইনার অরবিটের যে ইলেকট্রন গুলো রয়েছে তারা কিন্তু অনেক বেশি অনুশাসনের মধ্যে রয়েছে। কার অনুশাসন? আমি যদি নিউক্লিয়াসটাকে তার প্যারেন্টস বলি তাহলে এই প্যারেন্টস এর অনেক কাছাকাছি রয়েছে। কাজেই এ কিন্তু বাইরের কোনো প্যারেন্টস এর সাথে, মানে অন্য অ্যাটমের ইলেকট্রনের কথা বলছি, বাইরের কোনো প্যারেন্টের সাথে এই ইন্টারাক্ট কিন্তু অতটা সহজে করতে পারবে না। বুঝো, বাইরের কোনো নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারাকশনটা অতটা সহজে হবে না। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে এ বাইরের কোনো অ্যাটমের যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের সঙ্গেও অতটা সহজে ইন্টারাক্ট করতে পারবে না। সুতরাং ইনার অরবিটের ইলেকট্রনগুলোর এনার্জি লেভেল চেঞ্জ হবে ক্রিস্টালে দিলে, বাট খুব অল্প। অপেক্ষাকৃতভাবে যে সমস্ত ইলেকট্রনগুলো আউটার অরবিটে রয়েছে তারা তাদের প্যারেন্টস দ্বারা যে অ্যাট্রাকশন হচ্ছিল, যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল তার উপরে, ইট মে বি অ্যাট্রাকশন রিজাল্ট্যান্ট অর রিপালশন, তো সে কিন্তু কি করছে, সে কিন্তু একেবারে ঘরের মধ্যে বসে নেই, কিন্তু ঘরের মধ্যে বসে আছে, বাবা মায়ের কাছে বসে আছে, আর এই বাবা মায়ের থেকে অনেক দূরে বসে আছে, ব্যালকনিতে বসে আছে, ছাদে বসে আছে। তার মানে আমার পাশে যদি আর একটা অ্যাটম আসে তো দেখে নেব তার বাবা মাকে দেখতে কেমন, দেখে নেব তারা কত ভাই বোন, তার মানে তাদের সঙ্গে সুযোগ পেলে কথা বলবো, তাদের সুযোগ পেলে গলাও জড়িয়ে ধরবো। এর ক্ষেত্রে তাই হচ্ছে, এই বাইরের জনের ক্ষেত্রে তাই হচ্ছে, কারণ এর চারপাশ দিয়ে অ্যাটম ঘুরে বেড়াচ্ছে, নিউক্লিয়াস ঘুরে বেড়াচ্ছে। এই ইনার অরবিটের ইলেকট্রন কিন্তু ততটাও এদের দ্বারা প্রভাবিত হচ্ছে না, কারণ এরা কোথাও না কোথাও একটা স্ট্রং বাউন্ডেশনে আছে বাই দেয়ার প্যারেন্টস। আর এরা ভালো ছেলে মেয়ে নয়, কারণ এরা ছাদে আছে, ব্যালকনিতে আছে, দরজায় আছে, জানালায় আছে, যে এলেই দেখবো, এলেই হাত মেলাবো, সম্ভব হলে গলা জড়িয়ে ধরবো। তো এরা কিন্তু বেশি পরিমাণে ইন্টারাক্ট হচ্ছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমি এটা বলতে পারি যে যত ইনার অরবিটের দিকে যাব এনার্জি তত কম, কারণ তাকে কিন্তু প্রভাবিত করছে শুধুমাত্র তার নিজের প্যারেন্টস এবং তার একেবারেই ব্রাদার সিস্টার্সরা। কিন্তু এই যে আউটার শেলের যে ইলেকট্রনটা, ইট কি করছে, এই নিজেদের সাথে তো ইন্টারাক্ট করছেই, সাথে সাথে কি করছে, সাথে সাথে বাইরের এক গাদা ইলেকট্রন, এক গাদা চারপাশে নিউক্লিয়াস ভর্তি রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস ইন্টারাক্ট করে চলেছে। সুতরাং ইন্টারাকশনটা যত বাড়বে এই ইলেকট্রনের উপরে ফোর্সটা তত বাড়ছে। সুতরাং আমি একটা কথা এখানে তোমাদের বিশ্বাস করাতে চাই, আমি জানি না তোমরা এখনো কোনো ডাউট আছে কিনা, যে বাইরের ইলেকট্রনগুলো কম্পারেটিভলি যারা বাইরের দিকে আছে তাদের প্রতি তারা কিন্তু প্রভাবিত বেশি হচ্ছে। কাজেই যে ইলেকট্রনটা যত বেশি প্রভাবিত হবে সেই ইলেকট্রন কিন্তু তত বেশি এনার্জি গেইন করবে। আমি যদি এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন এখানে দেখাতে চাই তাহলে 1 মোল, আমি যদি 1 মোল জাস্ট 1 মোল অফ সিলিকন, তিল মোল মানে তিল, তো 1 মোল অফ সিলিকনের মধ্যে 10⁻23 অফ অ্যাটম রয়েছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে
আমার একদম ইনার অরবিটে টোটাল ইলেকট্রন সংখ্যা কত, যেখানে অ্যাটম নাম্বার এত সেখানে ইলেকট্রন নাম্বার কত, 10⁻23 × 2, তার মানে এতগুলো ইলেকট্রন রয়েছে। তো এতগুলো ইলেকট্রনের এনার্জি, এটা জিরো, জাস্ট ইট ইজ আ গ্রাফ পেজ, এটা জিরো। তো এতগুলো ইলেকট্রনের এনার্জি আলাদা আলাদা, ডেফিনেটলি আলাদা, আমার কথা অনুযায়ী আলাদা, শুধু আমার কথা অনুযায়ী নয়, এটাই হয় আলাদা। তো আলাদা এতগুলো দাগ তুমি কি করে টানবে, টানতে গেলে, এবং আমি বারবারই বলছি যে এদের এনার্জি লেভেলটা সো মাচ ক্লোজ, এক নয়। তো বারবার এর পাশ দিয়ে এভাবে এভাবে টানতে হবে, এতগুলো দাগ, আমার হয়তো বোর্ড শেষ হয়ে যাবে, উপর থেকে নিচ পর্যন্ত চলে যাবে, দাগ শেষ হবে। তো এটাকে আমি যখন দেখাবো, এখানেই এটা বেশি, আমি বললাম না ইনার অরবিটে বেশি প্রভাবিত হচ্ছে না। তারপরে শেলটা দেখো, তারপরে শেলের এর থেকে বেশি প্রভাবিত হচ্ছে, কারণ একটু বাইরের দিকে আছে, এ হয়তো ছাদে চলে যায়নি, কিন্তু উকি মারছে, মানে বাবা মায়ের পাশে বসে নেই, বাবা মা দেখতে পাবে না, উকি মারছে। তো উকি যদি মারে, এ কিন্তু আরেকটু প্রভাবিত হবে, সুতরাং এর এনার্জিটা একটু বেশি হবে, বেশি হলে জিরো থেকে উপরের দিকে উঠবে। কাজেই সেকেন্ড যে শেলটা রয়েছে, সেই সেকেন্ড শেলের এনার্জি ব্যান্ডটা একটু চওড়া হবে, কম্পারেটিভলি একটু চওড়া হবে। মানে আমি জাস্ট ইলেকট্রনগুলোর যে এনার্জি লেভেলটা এর থেকে বেশি বোঝানোর জন্য, সেকেন্ড শেলের এনার্জি লেভেল এর থেকে বেশি, কাজে একে ওপরে তুলে দিয়েছি, এটা জিরো। তো এর থেকে বেশি বলে, এবং শুধু তাই নয়, এখানের ইন্টারাকশনটা যেহেতু অনেক বেড়ে গেছে, কাজে এর এনার্জি ডিফারেন্সটাও বেড়ে গেছে, বোঝো, এটা সেকেন্ড শেল, এনার্জি ডিফারেন্সটাও বেড়ে গেছে। সুতরাং সেকেন্ড শেলে যতগুলো ইলেকট্রন রয়েছে প্রত্যেকের এনার্জি কি সমান? অবশ্যই নয়। এইখানে যে এর সেকেন্ড শেলে আছে, সেকেন্ড ব্যান্ডে আছে, এখানে যে ইলেকট্রনটা রয়েছে এবং এখানে একটা ইলেকট্রন রয়েছে, এই দুজনের মধ্যে তফাৎ কি? তাদের মধ্যে এনার্জি গ্যাপ রয়েছে, এতটা এনার্জি তফাৎ রয়েছে। একই ব্যান্ডে আছে, বাট এর এনার্জি এখানে রয়েছে, তার মানে এর এনার্জি এতটা, আর এখানে যে আছে তার এনার্জি এতটা। আশা করি বুঝতে পারছো। তার মানে একই ব্যান্ডে থেকেও আলাদা আলাদা ইলেকট্রনের আলাদা আলাদা এনার্জি ইন্টেন্সিটি, আলাদা আলাদা এনার্জি লেভেল। দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এবার এটা তো গেল সেকেন্ডে। থার্ডের কি হচ্ছে? থার্ডে বলছে আমি সব থেকে বেশি ইন্টারেক্ট করছি থার্ড অ্যান্ড ফাইনাল ইন সিলিকন। ইন দ্যাট কেস সিলিকনের ক্ষেত্রে বলছি, আরো অরবিট থাকতে পারে অন্যান্য অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নাম্বারের উপর বেস করে। তো থার্ডের এনার্জি আরো বেশি, বলছে আমি সব থেকে বেশি প্রভাবিত হচ্ছি, আমার এনার্জি সব থেকে বেশি, তো আমাকে কোথায় রাখবে? তাকে এরও উপরে রাখবো। বেশ, এখানে রাখলাম, কিন্তু এখানে তো কোটি 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 ইলেকট্রন, কিভাবে আঁকবো? একেবারে কাছাকাছি এনার্জি লেভেল, বাট আমি এখানে আঁকছি, এখানে এনার্জি ব্যান্ডটা আরেকটু চওড়া হবে, আমি আরেকটু চওড়া আঁকবো। কেন? কারণ এ সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে এবং এই একটা ইলেকট্রনের থেকে আর একটা ইলেকট্রনের এনার্জির পার্থক্যটা এই লেভেলে বেশি, এই ব্যান্ডে বেশি, একদম লাস্টে বেশি, মানে কোটি কোটি ইলেকট্রন রয়েছে, কিন্তু এটা একটু চওড়া হচ্ছে। এখন তুমি ভাবছো নিশ্চয়ই কেন এইসবের কথা বলছি, এত এনার্জি ব্যান্ডটা দেখাটা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, জরুরি ছিল এই কারণে, কারণ এই যে ইলেকট্রনগুলো আমি দেখাচ্ছি, এখন এই ইলেকট্রন কিন্তু কোনোটাই ফ্রি নয়, মানে সিলিকন অ্যাটমকে নিয়ে স্টাডি করছি, এর যে এই সমস্ত ইলেকট্রন দেখছো না, এই সমস্ত ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। কোন বইতে হয়তো তুমি পড়ে থাকবে যে কোনো অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচারে লাস্ট অরবিটের ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ব্যাপারটা সেরকম নয়, কারণ সেখানেও কোথাও এটা ভুল নয়, কারণ আমরা লাস্ট অরবিটের ইলেকট্রনগুলোকেই আইদার রিমুভ করতে পারি, অর ওই অ্যাড করতে গেলে ওই লাস্ট অরবিটেই অ্যাড করতে হয়। ইনার অরবিটে আমরা ঢুকতে পারি না, আমাদের চান্স মেলে না, ইনার অরবিটে যেতে পারি না, কাজেই আমাদের যা কিছু করতে হয় লাস্ট অরবিট নিয়ে করতে হয়। কিন্তু আমি বলবো যে সমস্ত অরবিটের ইলেকট্রনই ব্যালেন্স ইলেকট্রন,
ভ্যালেন্স ইলেকট্রন ব্যাপারটা কি একটু বোঝো। ভ্যালেন্স ইলেকট্রন দেখো এই অ্যাটম দ্বারা বাই বর্ন আমি কি বলেছি, এটা যদি প্যারেন্ট হয়, এরা যদি এদের ছেলে মেয়ে হয়, তাহলে এরা হচ্ছে এই ফ্যামিলির মেম্বার। তো যে সমস্ত ইলেকট্রন এই ফ্যামিলির মেম্বার, সমস্ত ইলেকট্রনকে আমি বলবো ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন এটা যদি হয়, এবারে যদি এই লাস্ট অরবিটের ইলেকট্রন বেশি করে এনার্জাইজড, এবারে এই ইলেকট্রন কিন্তু যেহেতু বেশি করে এনার্জাইজড, এই ইলেকট্রন বেশি এনার্জাইজড হলেই যে ফ্রি হয়ে যাবে এমন নয়। তবে যে ভ্যালেন্স ইলেকট্রনকে এনার্জি প্রোভাইড করলে ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু আরো বেশি এনার্জি পেলে সে তার ফ্যামিলি থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারে। সে কিন্তু সেই ফ্যামিলির ভ্যালেন্সের মধ্যে থাকবে না। ফ্যামিলির সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে বলা হবে ভ্যালেন্স। এনার্জি দিলে ইলেকট্রন কিন্তু ফ্যামিলি ছেড়ে দিতে পারে। তো ফ্যামিলি যদি ছেড়ে দেয়, আমি মনে করলাম সাপোজ এই ইলেকট্রনটাকে এনার্জি দিলাম, তো এনার্জি দিলে এ যদি এই জায়গা ছেড়ে বেরিয়ে আসে, সাপোজ সে এই জায়গায় চলে এলো, তাহলে এই জায়গাটার কি অবস্থা হয়ে গেল দেখো। জায়গাটা প্রথমত এই ইলেকট্রন যদি ফ্যামিলি ছেড়ে বেরিয়ে আসে, এই ইলেকট্রন ডিমান্ড করছে আই অ্যাম ফ্রি, আমি ফ্যামিলির বন্ধন থেকে মুক্ত হয়েছি, তো আই এম ফ্রি। ওকে, ভেরি গুড। তো এ বলছে আমি ইলেকট্রন অ্যান্ড আই এম ফ্রি বিকজ আমি আমার ফ্যামিলির সঙ্গে ব্রেকআপ করেছি। কি করে ব্রেকআপ করেছো? নিজে পারতে না, যদি তোমাকে এনার্জি দেওয়া হতো, তোমাকে পুশ করা হয়েছে। তোমাকে কেন এত সহজে করা গেল? আমি তো এনার্জি দিয়েছি তোমাকে, পার্টিকুলারলি তোমার উপরেই এনার্জিটা দিতে পারবো এরকম না। আমি কি তোমাকে দেখতে পাচ্ছি না? আমি ক্রিস্টালে দিয়েছি, তুমি বেরিয়ে গেলে কেন? এ কেন বেরোলো না? বুঝতে পারছো যে এ অনেক হাই এনার্জেটিক ছিল। তো এই যেহেতু এনার্জেটিক ছিল, ও অল্প এনার্জি পেয়ে সহজে বেরিয়ে যেতে পেরেছে। কিন্তু এর এনার্জি লেভেলটা কম, আমি যে পরিমাণ এনার্জি দিয়েছি তাতে ওর পক্ষে বেরোনো পসিবল নয়। একটু পরে হয়তো এ বেরিয়ে যাবে, তারপরে হয়তো এ বেরিয়ে যাবে। তো সুতরাং আমি এনার্জি বাইরে থেকে একটা ক্রিস্টালে দিলে, এই এনার্জি গুলো কি এনার্জি কথা বলেছি, এই যে বাইরে থেকে কি এনার্জি দেবো, আইদার লাইট অর হিট অর কারেন্টের জায়গায় ভোল্টেজও বলতে পারো, কারেন্ট অর ভোল্টেজ। এই জাতীয় এনার্জি যদি তুমি দাও এই ক্রিস্টালে, তাহলে সেই সমস্ত ইলেকট্রন গুলো বেরিয়ে আসতে পারে যারা অলরেডি এনার্জাইজড, বেরিয়ে হয়ে সে দাবি করতে পারে আমি ফ্রি। এবং সে যে জায়গাটা ছেড়ে আসলো, একটু ভালো করে বোঝো, এরা হচ্ছে ইলেকট্রন, এই জায়গাটা সে ছেড়ে আসলো। এই যে জায়গাটা সে ছেড়ে আসলো, সেই জায়গায় একটা শূন্যতা তৈরি হয়ে গেল। ফ্যামিলিতে ছিল, ফ্যামিলি থেকে ব্রেকআপ করে চলে গেল, তাহলে এই জায়গাটায় একটা শূন্যতা তৈরি হয়ে গেল। এই যে শূন্যতা তৈরি হয়ে গেল, এই শূন্য জায়গাকে আমরা বলবো হোল। এখন থেকে এই যে শূন্য জায়গা তৈরি হয়ে গেল, শূন্য হোল বলবো, HOLE, হোল আর কিছু নয়, একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল। ভ্যাকেন্সি মানে কি? এই জায়গাটা এমন একটা জায়গা, অন্য জায়গা থেকে ডিফারেন্স কি? এই জায়গাতে ইলেকট্রন নেই, তার মানে এই জায়গায় কি হোল? না, যেখানে ইলেকট্রন ছিল এবং সেই জায়গাকে ছেড়ে বেরিয়ে গেল, তাহলে সেই জায়গাটাই ভ্যাকেন্সি তৈরি হলো। তো এই জায়গাটাও ফাঁকা, এই জায়গাটাও ফাঁকা, দুটো জায়গার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই জায়গাটা এমন একটা জায়গা, এই দিস প্লেস ক্যান অ্যাকসেপ্ট অ্যান ইলেকট্রন। এই জায়গাটা একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে, বাট এই জায়গা নয়। দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন দিস ফ্রি স্পেস অ্যান্ড দিস ফ্রি স্পেস। তো যে জায়গা থেকে ইলেকট্রন তার সম্পর্ক ছিন্ন করে বেরোচ্ছে, সেই জায়গাটা একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। This vacancy is called hole. Hole is nothing but an electron vacancy.
দিস প্লেস ক্যান অ্যাকসেপ্ট অ্যান ইলেকট্রন, সিম্পল। তো এটা হয়ে গেল তখন হোল। এনিওয়েজ, তো আমি বলছিলাম যে আমি এই লাস্ট যে শেলটা, এই শেলটাকে আমরা বলি ভ্যালেন্স শেল। তো এখন যদি তুমি বলো স্যার ভেতরের ইলেকট্রনটা ভ্যালেন্স নয়, ডেফিনেটলি ভ্যালেন্স ইলেকট্রন, বাট একে যদি তুমি এই ইলেকট্রনকে ফ্যামিলি থেকে মুক্ত করতে চাও, এত বেশি এনার্জি দিতে হবে, কারণ এর এনার্জি লেভেলটা অনেক অলরেডি কম। এত বেশি এনার্জি দিতে হবে, তার আগে বাইরের গুলো সব ফ্রি হয়ে যাবে, বাট ভেতরেটা হবে না। কারণ বাইরে আমি তো ক্রিস্টাল এনার্জি দেবো পার্টিকুলারলি, এমন তো নয় যে তুমি দেখো তোমাকেই শুধু দিচ্ছি, তুমিই শুধু নেবে এনার্জি। হিট বলো, লাইট ফেলছি, তো এরা লাইট পাবে না। কারেন্ট ফ্লো করছি, তো এদের মধ্যে দিয়ে হবে না, সবার মধ্যে দেবো। কম্পারেটিভলি এরা মোর এনার্জেটিক, কাজেও কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছে। সুতরাং ভেতরের গুলো নিয়ে আমরা এই কারণে কিন্তু কোনো গল্প করি না, কারণ ভেতরের গুলোর আগেই বাইরেটা ফ্রি হয়ে যায়। এবারে যদি বলো স্যার আমি ভেতরেরটাও একটু ফ্রি করে দেখবো, কেমন লাগে দেখি, মজা লাগবে, খুব মজা লাগবে, কিন্তু মজা তো তখন লাগবে যখন বাজবে, কারণ এতটাই হিট দিতে হবে কিংবা এতটাই কারেন্ট ফ্লো করাতে হবে, ক্রিস্টালটা পুড়ে যাবে, কিংবা এমন হয়ে যাবে, এত বেশি হিট হয়ে যাবে, কিছুক্ষণের জন্য হয়তো কারেন্ট ফ্লো করবে এর মধ্যে দিয়ে, তারপর সে বার্ন আউট হয়ে যাবে। কাজেই তোমার এই সহ্য করতে পারে এরকম হিট, এরকম কারেন্ট অ্যাপ্লাই করলে যে সমস্ত ইলেকট্রন গুলো ফ্রি হবে, সেই ইলেকট্রন গুলো কিন্তু একদম আউটার শেলে। এমনও নয় যে আউটার শেলে যতগুলো ইলেকট্রন রয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি এখানে ইনপুট দিলে সমস্ত ইলেকট্রন সেট ফ্রি, না। কেন? কারণ সমস্ত ইলেকট্রনের এনার্জি আলাদা। দেখো কম্পারেটিভলি এইখানে যে ইলেকট্রনটা অবস্থান করছে, সেই ইলেকট্রনটাকে এনার্জি যতটা লাগবে, এইখানে যে ইলেকট্রনটা অবস্থান করছে তাকে আরো বেশি এনার্জি দিতে হবে, কারণ এদের দুজনের মধ্যে অলরেডি এতটা এনার্জির পার্থক্য রয়েছে, একে অনেক কম এনার্জি দিলে হয়ে যাবে। তো যদি এখানে একটা ইমাজিনারি ব্যান্ড তুমি ড্র করো, ইমাজিনারি, এর কোনো বাস্তবের এর কোনো অস্তিত্ব নেই, ইমাজিনারি ব্যান্ড, সেই তাহলে যে ইলেকট্রনটা এখান থেকে ভাঙলো, তার প্যারেন্ট বন্ড ভাঙলো, সেই ইলেকট্রনটা যদি এখান ফ্রি হয়ে যায়, তাকে তুমি দেখাবে কোথায় না, এখানে দেখাবো, এখানে চলে এলো। সাপোজ একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে এলো, একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু ফ্রি, এবং ফ্রি হলেই সেই ইলেকট্রন ক্যান কন্ডাক্ট কারেন্ট। Mind it, can conduct current. Those electrons will be set free, these are able to conduct current simply. So এই যে ইলেকট্রনটা এখান থেকে ভেঙে চলে এলো, তো এই জায়গাটা কি তৈরি হয়ে গেল, হোল তৈরি হয়ে গেল। তাহলে একটা ইলেকট্রন যদি ব্রেক হয়, তাহলে কি হচ্ছে, একটা ইলেকট্রন যদি ব্রেক হয় তাহলে ওয়ান ইলেকট্রন ফ্রি হচ্ছে। সাথে সাথে তোমাকে কিন্তু এর ফিডব্যাকটাও দেখতে হবে যে একটা হোলও তৈরি হচ্ছে, হোল উইল ক্রিয়েট, একটা হোলও ক্রিয়েট হয়ে যাচ্ছে, মাইন্ড ইট। কাজেই যখনই এনার্জি দিচ্ছ, তখন একটা ইলেকট্রন ভেঙে গেলে হোল তৈরি হয়ে যাচ্ছে। এবার বুঝো, একে যদি এনার্জি না দেওয়া হয়, এটা একটা সিলিকন ক্রিস্টালের মধ্যেকার অ্যাটম, একে এনার্জি না দেওয়া হলে এর কিন্তু ইলেকট্রন ফ্রি হবে না, একে এনার্জি দিলে তবে এ কিন্তু ফ্রি হবে। এই মূলত এটা ভ্যালেন্স ব্যান্ড থেকে এই ব্যান্ডে যেতে, এই ব্যান্ডের নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কেন এটা কন্ডাকশন ব্যান্ড, কারণ এই ব্যান্ডেই যে ইলেকট্রন গুলো আসবে তারাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। দিস ইজ ওয়াই নেম ইমপ্লাইজ দ্যাট কন্ডাকশন ব্যান্ড, এবং এটা ইমাজিনারি, জাস্ট ইলেকট্রন এখান থেকে ওখানে চলে যাচ্ছে, না, ওর অরবিটের মধ্যেই যাচ্ছে, বাট ওই জায়গা ছেড়ে দিচ্ছে, ও ফ্রি হয়ে যাচ্ছে, মোর এনার্জেটিক হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, হ্যাঁ, নিজেই খাবার খেতে শিখে গেছে, আর ফ্যামিলিতে থেকে লাভ নেই, ইনকাম করতে শিখে গেছে, লাইক দ্যাট। তো একটা করে হোল জেনারেট হচ্ছে, একটা করে ইলেকট্রন তৈরি হচ্ছে। তো এইটা কতটা এনার্জি দিলে এই সিলিকন ক্রিস্টালে এই ভ্যালেন্স ইলেকট্রনটা ফ্রি হতে পারে। দেখো, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে একটা
ইলেকট্রন যেতে গেলে তার যে পরিমাণ এনার্জি লাগে সেটা হলো 1.1 ইলেকট্রন ভোল্ট, এন্ড দিস ইজ কল্ড ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ খুব ইম্পর্টেন্ট টার্ম, ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে গেলে সিলিকন ক্রিস্টালে 1.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলে তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পৌঁছাতে পারে। এটা যদি জার্মেনিয়াম হতো তাহলে জার্মেনিয়াম ফরবিডেন এনার্জি গ্যাপটা হয়ে যেত 0.72 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্রক্স। জার্মেনিয়ামের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা 0.72, মানে এতটা এনার্জি দিলে কিছু সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই এনার্জিটা দেব কি করে? দেখো এই অ্যাটমটাকে আমি কি বলেছি, এনার্জি কি হতে পারে, ইট মে বি লাইট, হিট অর কারেন্ট, ভোল্টেজ এটসেট্রা। তো সাপোজ তুমি মনে করো যে একটা ক্রিস্টালকে তুমি 0 ডিগ্রি কেলভিনে রেখেছো, তার মানে তাপমাত্রা অত্যন্ত কম, অত্যন্ত কম। তো তাপমাত্রা কম হলে হিট তো পাচ্ছে না, হিট তো পাচ্ছে না, কাজেই সে আরো বেশি করে ব্যালেন্স হয়ে গেছে, এনার্জি লেভেলটা একটা সীমাবদ্ধতার মধ্যে আছে। কিন্তু ওই ক্রিস্টালটাকে যখন তুমি রুম টেম্পারেচারে নিয়ে আসবে, স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, রুম টেম্পারেচারে নিয়ে আসছো। রুম টেম্পারেচারে নিয়ে আসলে কি করছে, অটোমেটিক্যালি তুমি হয়তো হিটার জ্বালাচ্ছ না, স্টোভ জ্বালাচ্ছ না, স্যার হিট কই দিচ্ছি, হিট তো দিচ্ছি না, কারণ আমি হিটার জ্বালানি, স্টোভ জ্বালানি, কিন্তু তুমি 0 ডিগ্রি কেলভিনে যে ছিল তাকে তুমি রুম টেম্পারেচারে নিয়ে আসছো। তো রুম টেম্পারেচারে নিয়ে আসলে কি হবে, সে অটোমেটিক তো হিট গেইন করা যাবে না। আর রুম টেম্পারেচারে কিছু ইলেকট্রন যে পা বাড়িয়ে আছে তার ফ্যামিলিকে ব্রেক করার জন্য, সেই ইলেকট্রনগুলো রুম টেম্পারেচারে যে পরিমাণ এনার্জি আছে, রুম টেম্পারেচারে যে পরিমাণ হিট এনার্জি আছে, তার জন্য কিছু সংখ্যক, একদমই দাবি করছি না যে লক্ষ লক্ষ ইলেকট্রন চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে, কিছু সংখ্যক ইলেকট্রন এট রুম টেম্পারেচার ভ্যালেন্স ব্যান্ড থেকে তাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কারা যাবে স্যার, কারা যাবে না, যাবে এই যে সমস্ত ইলেকট্রন গুলো একদমই উপরের দিকে আছে, কারণ এরাই পা বাড়িয়ে আছে। তুমি বলবে স্যার এখানে গুলো যাবে না, না কেন যাবে, কেন যাবে, এদেরকে অনেক এনার্জি দিতে হবে তারপর যাবে। স্যার এটা যাবে না, না এরা আরো এনার্জি এদের কম, স্যার এটা যাবে না। কেন প্রশ্ন করছো, কারণ তুমি জানো এর এনার্জি অনেক কম রয়েছে। কাজেই এট রুম টেম্পারেচারে এই একদম টপের দিক থেকে কিছু ইলেকট্রন যারা মোর এনার্জেটিক, তারা কিন্তু চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে সাপোজ কিছু ইলেকট্রন চলে গেল, তো যে কটা, মনে রাখবে, যে কটা ইলেকট্রন গেল সেই কটা এখানে হোল ছেড়ে গেল, হোল ছেড়ে গেল, সে কটা এখানে হোল ছেড়ে গেল। তাহলে ইলেকট্রন গেল, সাথে সাথে একটা করে হোলও তৈরি করলো। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এট রুম টেম্পারেচার কোন সেমিকন্ডাক্টর ক্রিস্টালে যতগুলো ফ্রি ইলেকট্রন তৈরি হয়, ঠিক ততগুলোই কিন্তু হোলও তৈরি হয়, ততগুলো হোলের জন্ম হয়। তো সুতরাং এট রুম টেম্পারেচার কোন ক্রিস্টালে হোল নাম্বার এবং ইলেকট্রন নাম্বার সমান। এটা খুব বেসিক একটা থিং। তো এই যে সিলিকন ক্রিস্টালটা, সিলিকন ক্রিস্টালের মধ্যে কি এট রুম টেম্পারেচার কিছু সংখ্যক ইলেকট্রন ফ্রি হলো। স্যার ইলেকট্রন ফ্রি করে ফেলতে পেরেছি, এবার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো, দাবি উঠতেই পারে ইলেকট্রনকে ফ্রি করতে পেরেছি, রুম টেম্পারেচার এনে দিয়েছি, অনেক কিছু করে ফেললাম, তো এর মধ্যে দিয়ে আবার কারেন্ট ফ্লো করাবো। আমি বলে রাখি যে রুম টেম্পারেচারে অবভিয়াসলি ইলেকট্রন ফ্রি হয়। দেখো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ভালো কারেন্ট কেন ফ্লো হয় জানো, কারণ পার ইউনিট এরিয়াতে এত 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 ফ্রি ইলেকট্রন রয়েছে, এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট, সাপোজ 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো হতে হয় তাহলে কত কয়েকশো, কয়েক হাজার কোটি ইলেকট্রনকে ফ্লো হতে হয়, তবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। নট এ জোক,
তো এখানে যে কটা ইলেকট্রন ফ্রি হয়, these electron are not sufficient to current flow, মানে তুমি ভিজিবল ইমাজিনারি কারেন্ট ফ্লো করার জন্য এই অল্প সংখ্যার ইলেকট্রন কিন্তু যথেষ্ট নয়। সুতরাং এখানে হয়তো তুমি কিছু সংখ্যার ইলেকট্রনকে ফ্রি করে দিয়ে দাবি করছো যে আমি এই সেমিকন্ডাক্টিং ক্রিস্টালটাকে, এই ক্রিস্টালটাকে, সিলিকন ক্রিস্টালটাকে সেমিকন্ডাক্টিং মোডে এনে দিতে পেরেছি, তাহলে সেটা তোমার অন্যায় দাবি হবে, কারণ রুম টেম্পারেচারে কিন্তু ততটাও ইলেকট্রন ফ্রি হবে না। যতটা ইলেকট্রন ফ্রি হলে তুমি একটা ন্যূনতম কারেন্ট পেতে পারো, সেই ইলেকট্রনটা কিন্তু ফ্রি হয় না। অবশ্যই কিছু ইলেকট্রন ফ্রি হয়। এখন তাহলে তুমি বলছো স্যার তাহলে এটা দিয়ে করবো কি, এটাতে তো এখনো কাজ কিছু হলো না। তো এটা যেটা হলো সেটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি দেখো, একদম সিম্পল। এনার্জি ব্যান্ডটা বুঝতে পেরেছো? এনার্জি ব্যান্ড মাথায় যদি আসে তাহলে এগুলো পরবর্তীগুলো খুব ইজি হয়। তো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে এনার্জি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল, এবং যে সমস্ত ইলেকট্রন কারেন্ট ফ্লো করার জন্য কিংবা ইলেকট্রন ফ্লো করার জন্য পার্টিসিপেট করবে, সেই ইলেকট্রনগুলো কিন্তু সব কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন, সব কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন, নট কোনো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন নয়। দেখো এগুলো ভ্যালেন্স, কিন্তু এগুলো এনার্জি এত কম, সেই জন্য এগুলোকে ভ্যালেন্স হিসেবে ধরা হচ্ছে না। সুতরাং যে সমস্ত বইতে লেখা আছে যে লাস্ট অরবিট ইলেকট্রন আর কল্ড ভ্যালেন্স ইলেকট্রন, তো কোথাও না কোথাও ঠিকই লেখা আছে। তো প্রত্যেকের নিচে হোল আছে, হোল যেখানে যেখানে আছে সেখানে সেটা ভ্যালেন্স ইলেকট্রন, আর যার নিচে হোল নেই, হোল থেকে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। সিম্পল। আচ্ছা, তো ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর কি কাকে বলবো না? পিওর ফর্ম অফ সিলিকন ক্রিস্টাল, সাপোজ পিওর ফর্ম অফ জার্মেনিয়াম ক্রিস্টাল, পিওর ফর্ম অফ কার্বন ক্রিস্টাল, মানে তাদের মধ্যে কোনো ভেজাল নেই, তারা একদম নির্ভেজাল, একেবারে পিওর, একেবারে পিওর 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 পিওর। জার্মেনিয়াম ইট মে বি, সিলিকন মে বি, और কার্বনকেও আমরা খুব একটা প্রায়োরিটি দিই না, কারণ ওদের থেকে এদের কন্ডাক্টিভিটি খুব ইজিলি অবটেইন করা যায় কার্বন থেকে। কাজে এরা যখন পিওরেস্ট ফর্মে থাকে, মানে এদের মধ্যে অন্য কোনো ভেজাল নেই, মানে দুধে জল নেই, তো তখন এরা কিন্তু সিম্পলি ইনসুলেটরের মতো বিহেভ করে। মাইন্ড ইট, সিম্পলি ইনসুলেটরের মতো বিহেভ করে, তাদের মধ্যে কারেন্ট ফ্লো করা সহজ হয় না। কারণ তাদেরকে যদি রুম টেম্পারেচারও নিয়ে আসো, স্যার এখানে তো কিছু ইলেকট্রন ফ্রি হয়েছে, তাহলে সেটাও সাফিসিয়েন্ট নয়। সিম্পলি ইনসুলেটরের মতো বিহেভ করে, তাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো যায় না। একেবারে পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর, যার বিহেভিয়ার ইনসুলেটরের মতো, সে কারেন্ট কন্ডাক্ট করতে পারে না, সেই স্টেটের সেমিকন্ডাক্টরকে আমি বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। মাইন্ড ইট, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, পিওরেস্ট ফর্ম অফ সিলিকন, পিওরেস্ট ফর্ম অফ জার্মেনিয়াম, যার মধ্যে এট রুম টেম্পারেচার সামান্য কয়েকটা মাত্র ইলেকট্রন ফ্রি হয়েছে এবং সেই সংখ্যার হোল জেনারেট হয়েছে বটে, কিন্তু সে এখনো প্রয়োজনীয় কারেন্ট ফ্লো করতে সমর্থ হয়নি। তাই সেই সমস্ত, আর যদি বলো 0 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে তো সে আরো বেশি ইনসুলেটর, বলছি তাকে সেমিকন্ডাক্টর, বাট কিন্তু এখানে সে একদম পাক্কা ইনসুলেটর। 0 ডিগ্রিতে টেম্পারেচার যত রাইজ হচ্ছে, সামান্য কন্ডাক্টিভিটি আসছে, কিন্তু তখনও তাকে সেমিকন্ডাক্টর নামে ডাকছি, বাট তুমি কিন্তু তখনও সেমিকন্ডাক্টর নও। ঠিক আছে? তো ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ সেমিকন্ডাক্টর। চলে আসবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। দেখো কি হয়, একে রুম টেম্পারেচারে আনার পরেও খুব একটা কন্ডাক্ট করা গেল না কারেন্ট, তখন আমরা কি করি? তখন আমরা এর সঙ্গে ইমপিউরিটি অ্যাড করি। নিশ্চয়ই বুঝতে পারি, এর আগে আমি পিওরেস্ট ফর্ম বলে চিৎকার করছিলাম, তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এর সঙ্গে তার মানে এমন কোন সেমিকন্ডাক্টর আসবে যেটা পিওর নয়, অন্তত কম্পাউন্ড হবে, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর মানে এই সিলিকনের সঙ্গে আমি অন্য কিছু অ্যাড করব কি না, এর সঙ্গে এমন ইমপিউরিটি, যাদেরকে অ্যাড করব তাদের বলবো ইমপিউরিটি। তো সিলিকনের সঙ্গে দেখো, ছবি আঁকতে গেলে দেরি হয়ে যাবে, আশা করি তুমি বুঝে যাবে।
সিলিকনের সাথে আমি এমন ইম্পিউরিটি অ্যাড করব যার অ্যাটমিক নাম্বার সিলিকনের কাছাকাছি। যার অ্যাটমিক নাম্বার সিলিকনের কাছাকাছি। স্যার কেন? না, কাছাকাছি এই কারণে, মেশাতে গেলেও তো একটা সামঞ্জস্য চাই। তুমি যদি এখন মনে করো স্যার আমি তেলের সঙ্গে জল মেশাবো, আর এই সামঞ্জস্য হলো। তুমি যদি সর্ষের তেলের সঙ্গে পাম অয়েল মেশাও, নিয়ে নেবে সেটা। তুমি সর্ষের তেলের সঙ্গে রিফাইন অয়েল মেশাও, তবুও দেখবে যে প্রায় মিশে যাবে। কিন্তু যদি বলো স্যার তেলের সাথে জল মেশাবো, দেখবে তেল আলাদা জল আলাদা, মিশবেই না। সুতরাং এমন ইম্পিউরিটি অ্যাড করার আমরা চেষ্টা করব। ওই জন্য ইম্পিউরিটি গুলো স্পেসিফিক্যালি কয়েকটা ইম্পিউরিটি আমরা মেশাই। এমন ইম্পিউরিটি অ্যাড করব যার কিনা অ্যাটমিক নাম্বার সো ক্লোজ। সাপোজ দ্যাট আমার সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, আমি 15 কিংবা 13 এরকম ইম্পিউরিটি অ্যাড করব। তো ফসফরাস কত? 15। তো আমি সিলিকনের সঙ্গে যদি ফসফরাস অ্যাড করি, ফসফরাসের তাহলে অ্যাটমিক নাম্বার 15 হলে তার লাস্ট অরবিটে কতগুলো ইলেকট্রন পাচ্ছ? লাস্ট অরবিটে ইলেকট্রন সংখ্যা কিন্তু 5টা পাচ্ছ। তো যে সমস্ত ইম্পিউরিটিজ এর লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা 5টা, সিম্পলি সেই সমস্ত ইম্পিউরিটিজ কে বলবো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ। তো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করতে পারি। তো এই ফসফরাস তখন হয়ে যাবে ইম্পিউরিটিজ। এবং যে প্রসেসে আমি সিলিকনের সঙ্গে ফসফরাসকে অ্যাড করব, সেই প্রসেসটাকে বলা হয় ডোপিং। সিম্পলি ডোপিং, মানে বলা হয় ডোপড করা হচ্ছে, ওর সঙ্গে মেশানো হচ্ছে। তো ডোপিং করা হয়। ডোপিং করলে কি হয় দেখো, সিলিকনের লাস্ট অরবিটে 4টে ইলেকট্রন আছে, ফসফরাসের লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন আছে। তো এরা করবে কি, ইলেকট্রন ওর 4টের সঙ্গে এর 5টার মধ্যে 4টেকে নিয়ে বন্ড তৈরি করে নেবে। মানে একটা ইলেকট্রন বন্ড কিভাবে হয় একটু দেখে নাও। সাপোজ দ্যাট এটা একটা নিউক্লিয়াস, তো এর যে ইলেকট্রন রয়েছে, এটা ধরো লাস্ট শেল, এরও একটা লাস্ট শেল রয়েছে, এর একটা ইলেকট্রন। তো এমন হয়ে যায় এই ইলেকট্রনটা যখন এই জায়গায় আসবে, তখন এই ইলেকট্রনটাকে দেখে তুমি চিনতে পারবে না যে এই ইলেকট্রনটার প্যারেন্ট কে, এ না এ। কিংবা এই ইলেকট্রনটা যখন এখানে আসবে, তখন এই ইলেকট্রনটাকে দেখে চিনতে পারবে না যে এই ইলেকট্রনের প্যারেন্ট কে, এই নিউক্লিয়াস নাকি এই নিউক্লিয়াস। দিস ইজ কল্ড বন্ড। এত কাছাকাছি চলে আসে যে এই ইলেকট্রন তখন এইভাবে ট্রাভেল করতে পারে, এই ইলেকট্রন তখন এইভাবে ট্রাভেল করতে পারে। দিস ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড। তার মানে এই দুটো ইলেকট্রনের মধ্যে এবারে একটা বন্ড তৈরি হয়ে যেতে পারে। এই বন্ডটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। খুব ইম্পর্টেন্ট। মানে এই দুজন ইলেকট্রন এবারে একে অপরের মধ্যে একটা বন্ডিং করে নিয়েছে। এবং এরা যে ইলেকট্রনগুলো বন্ডিং করে নেয়, সেই ইলেকট্রনগুলোকে এইবারে কম্পারেটিভলি তাদের ভ্যালেন্স শেল থেকে বের করা কঠিন হয়ে যায়। কারণ কোথাও না কোথাও সে যখন একা ছিল, তাকে একটু এনার্জি দিলেই সে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সে যখন তার একটা পার্টনার যখন পেল, তখন দুজনের এনার্জিটা কিন্তু অ্যাডিটিভ হয়ে গেল। দুজনের এনার্জি তারা অনেক বেশি একে অপরের পরিপূরক হয়ে গেল। তখন এদেরকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে বের করা কম্পারেটিভলি টাফ হয়ে যায়। তো আমি বলছি যে সিলিকনের 4টে থাকছে লাস্ট অরবিট ইলেকট্রন, ফসফরাসের 5টা। তাহলে এর মধ্যে থেকে 5টার মধ্যে 4টে, এই 4টের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড, এর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন। তো এর একটার সঙ্গে এর একটা, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, থার্ডের সঙ্গে থার্ড, ফোর্থের সঙ্গে ফোর্থ, এভাবে বন্ড তৈরি করে নিল। কিন্তু 5 নম্বর যে ইলেকট্রন ফসফরাসের যে 5 নম্বর ইলেকট্রন, সেই ইলেকট্রন কিন্তু বন্ড করার জন্য আর কোনো তার পেয়ার পেল না, পার্টনার পেল না। কাজেই এই যে ফিফথ ইলেকট্রনটা কিন্তু কম্পারেটিভলি লুজ ইলেকট্রন।
অপেক্ষাকৃতভাবে 5 নম্বর ইলেকট্রনটা কিন্তু লুজ ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনটা কিন্তু তখন সেট ফ্রি, কারণ আমার কোনো পার্টনার নেই, আমাকে তুমি ইজিলি ট্রাভেল করাতে পারো, আমার কোনো আমি কার সঙ্গে বন্ডিং এ নেই, সুতরাং আমাকে তুমি ইজিলি ট্রাভেল করাতে পারো। সুতরাং এর সঙ্গে যদি আমি ফসফরাস ইম্পিউরিটি অ্যাড করে দিই, তাহলে প্রত্যেকটা ফসফরাস অ্যাটম একটা করে ইলেকট্রন বাড়তি ছেড়ে দিচ্ছে এই ক্রিস্টালের মধ্যে একটা করে ইলেকট্রন কিন্তু বাড়তি ছেড়ে দিচ্ছে, বেশি ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে। এখন যদি বলো স্যার এটা একজন তো একটাই ছাড়ছে, তো আমি যদি 1 মোল অফ ফসফরাস অ্যাড করি, অ্যাটম কত, 10 to the power 23 নাম্বার অফ অ্যাটম, তো তাহলে একটা অ্যাটম একটা ইলেকট্রন দিচ্ছে, তাহলে 1 মোল দিলে সেখানে কিন্তু কয়েক কোটি ইলেকট্রন কিন্তু সেখানে ফ্রি হয়ে যাচ্ছে, কয়েক কোটি ইলেকট্রন ফ্রি হয়ে যাচ্ছে, মানে একটা অ্যাটম একটাই ইলেকট্রন দিচ্ছে। তো যেহেতু ইলেকট্রনকে এখানে ফ্রি করে দিচ্ছে, সেই ইলেকট্রন গুলোকেই ফ্রিলি ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রন গুলোকেই আমি এখানে দেখাবো এই ক্রিস্টালের মধ্যে, এই ক্রিস্টালের মধ্যে এই ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাচ্ছে। যারা আর ফ্রি হচ্ছে না, বন্ড মেক করে নিয়েছে, তাদের ফ্রি করা পসিবল নয়, তো যে সমস্ত ইলেকট্রন গুলো বন্ড তৈরি করেনি সেই সমস্ত ইলেকট্রন গুলো ফ্রিলি সেট আপ হচ্ছে এই ক্রিস্টালের মধ্যে, এবং ইলেকট্রনই আসছে, মাইন্ড ইট, হোল আসছে না। কি হয়েছিল এই ক্রিস্টালের মধ্যে, কি হয়েছিল, এই ক্রিস্টাল রুম টেম্পারেচারে কিছু ইলেকট্রন অলরেডি ছিল। দেখো, ইম্পিউরিটি অ্যাড করার আগে আমি ক্রিস্টালটাকে একটু বড় করে আঁকি, সাপোজ দ্যাট এটা ক্রিস্টাল, ইম্পিউরিটি অ্যাড করার আগে কিছু সংখ্যক ইলেকট্রন ছিল, কিভাবে ছিল না, রুম টেম্পারেচারে যে ইলেকট্রন গুলো ফ্রি হয়েছে সেই ইলেকট্রন গুলো ফ্রি এখানে দেখাচ্ছে, এবং এখানে কিন্তু কিছু হোলও আছে, যে কটা ইলেকট্রন সে কটা হোল আছে, ধরো এখানে 5টা ইলেকট্রন দেখিয়েছি, সুতরাং 5টা হোলও আছে, 5টা হোলও আছে। এবারে তুমি কি করছো, এর সঙ্গে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস, those are having 5 electrons in their last orbit, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যখন অ্যাড করছো, এখানে কোটি ইলেকট্রন তৈরি হয়ে যাচ্ছে, বাট হোল কিন্তু হচ্ছে না, মাইন্ডেড, কারণ একটা করে ইলেকট্রন ছাড়ছে। এটা তো রুম টেম্পারেচার থেকে, ব্যালেন্স ব্যান্ড থেকে ভেঙে আসেনি, ওর নিজের ফ্যামিলি থেকে তো ভেঙে আসেনি, এটা আরেকজন এসে ডোনেট করেছে, মাইন্ড ইট, ডোনেট করেছে। দিস ইজ ওয়াই এখানে কোটি ইলেকট্রন তৈরি হয়ে যাচ্ছে, বাট সেই সংখ্যার কিন্তু আর হোল তৈরি হচ্ছে না, কারণ হোল সেগুলোই ছিল যে কটা ইলেকট্রন রুম টেম্পারেচার থেকে ব্রেক করে এসছে রুম টেম্পারেচার, সেই কটা কিন্তু হোল তৈরি হচ্ছে। এই ইলেকট্রন গুলো সব কিন্তু ডোনেট করেছে। কে ডোনেট করেছে? ফসফরাস শুধু নয়, যাদের যেমন ফসফরাস অ্যাড করতে পারো, ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ, these are common pentavalent impurities, এদেরকেই আমরা ঘুরে ফিরে ইউজ করি, তো কমন পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করলে এরা কি করে, একটা করে ইলেকট্রন ওই ক্রিস্টালে ডোনেট করে। দিস ইজ ওয়াই দিস টাইপ অফ impurities are called donor impurities, mind it, donor impurities, pentavalent impurities are simply called donor impurities। এবারে এই যে এত সংখ্যার ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে গেল, এখন তুমি এটাকে ইউজ করতে পারো অ্যাজ আ সেমিকন্ডাক্টর, এবং এই যে সেমিকন্ডাক্টরটা তৈরি করলাম, এই সেমিকন্ডাক্টরে দেখছো অনেক বেশি সংখ্যায় ইলেকট্রন রয়েছে, ফ্রি ইলেকট্রন। দিস ইজ ওয়াই এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, আমার এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এক্সট্রিনসিকটা কোথায় গেল না, ইম্পিউরিটি অ্যাড করার পরে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হলো তাকে বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার মানে ডোপিং করার পরে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হলো তাকেই বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে যদি মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকে, তাহলে তাকে বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। আর একটা টপিক বাকি আছে, আমি জানি ক্লাসটা অনেক বড় হচ্ছে, বাট কিছু করার নেই, আর একটা টপিক বাকি আছে, পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর কি করে বানাবো, ইন্টারসেক্স সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বানাবো। আমি এন টাইপ সেমিকন্ডাক্টর বানিয়ে দিলাম। এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইন্ডেড মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এবং মাইনরিটি
মাইনরিটি কেন আসছে এখানে? মাইনরিটি কেন থাকবে? বিকজ কিছু হোলও তৈরি হয়ে আছে ওর মধ্যে। রুম টেম্পারেচারে যে হোলগুলো তৈরি হয়েছিল সেগুলো যাবে কোথায়? তাহলে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল অ্যান্ড মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এন টাইপ সেমিকন্ডাক্টর। এবারে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে কেন? এন ফর নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ চার্জ, দিস ইজ ওয়াই এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে ওকে, এখন আমরা এই সিলিকন ক্রিস্টালটাকেই, সিলিকন ইন্টেন্সিক সেমিকন্ডাক্টরকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বানাবো। দেখো কি করে। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে গেলে তোমাকে এমন ইম্পিউরিটি চুজ করতে হবে যার লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা, লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা 3টে। মোদ্দা কথা ট্রাইভ্যালেন্ট, মোদ্দা কথা ট্রাইভ্যালেন্ট। তার মানে আমরা যখন টেট্রাভ্যালেন্ট, টেট্রাভ্যালেন্ট হচ্ছে যাদের লাস্ট অরবিটের 4টে, মানে মূল যে সেমিকন্ডাক্টর। টেট্রাভ্যালেন্ট ক্রিস্টালে যখন পেন্টাভ্যালেন্ট অ্যাড করি তখন এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়, এবং তারা যে সমস্ত ইম্পিউরিটি অ্যাড করি তারা ডোনার ইম্পিউরিটি হয়। এবং এই টেট্রাভ্যালেন্ট ক্রিস্টালে আমরা যখন ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ কারণ those are having 3 electron in their last orbit, 3 electron, like aluminium, indium, boron, gallium. These are having 3 electrons in their last orbit. এদের 3টে ইলেকট্রন রয়েছে। এবারে একটু ইমাজিন করো, একটু ভাবার চেষ্টা করো যে কি হতে চলেছে। দেখো সিম্পল কি হতে চলেছে, বেশি সময় নেব না। সিলিকনের কি আছে? লাস্ট অরবিটে 4টে ইলেকট্রন রয়েছে, লাস্ট অরবিটে 4টে ইলেকট্রন রয়েছে। তুমি এর সঙ্গে সাপোজ দ্যাট অ্যালুমিনিয়াম অ্যাড করে, অ্যালুমিনিয়ামের লাস্ট অরবিটে 3টে ইলেকট্রন রয়েছে, তো কি হবে? এর সিলিকনের 4টে, 1 2 3 4, অ্যালুমিনিয়ামের 3টে, এটা সিলিকন 1 2 3, সরি সাপোজ এখানে থাকলো, তো দেখো এর সঙ্গে 3, এর সঙ্গে এ তৈরি করছে। এবারে যদি বলবো স্যার এর সঙ্গে কি এ এত দূর থেকে করবে না, এখানে যে সিলিকন আছে, তার সঙ্গে এ তৈরি করবে। এখানে যে একটা সিলিকন আছে এর সঙ্গে এ তৈরি করবে, ঠিক আছে। বাট এইখানে যে সিলিকনটা রয়েছে তারও তো 4টে আছে, এদিকে এর সঙ্গে তৈরি করছে, এদিকে এর সঙ্গে তৈরি করছে, এদিকে এর সঙ্গে বন্ড তৈরি করছে। বাট এইখানে সিলিকনের যে আছে সে এখানে তৈরি করতে চেয়েছিল, বাট এখানে কি রয়েছে? এখানে কিছু নেই। এই যে তার মানে কি এখানে একটা deficit of electron, shortage of electron. This is too much important. Shortage of electron, mind it, shortage of electron, তার মানে একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি আছে। তার মানে আমার এই অরবিট কমপ্লিট করার জন্য আমার একটা ইলেকট্রন দরকার। তার মানে শর্টেজ অফ 1 ইলেকট্রন। এই ক্রিস্টালটায় একটা অ্যাটম যখন যাবে তখন একটা অ্যালুমিনিয়াম অ্যাটম যখন যাবে, একটা সিলিকন ক্রিস্টালে যখন একটা অ্যালুমিনিয়াম অ্যাটম এন্টার করছে তখন কিন্তু একটা ইলেকট্রন কম নিয়ে ঢুকছে, তার মানে আমি বলতে পারি শর্টেজ অফ 1 ইলেকট্রন। কি দিচ্ছে? শর্টেজ দিচ্ছি। শর্টেজ মানে বরং নেগেটিভ দিচ্ছি, মানে ইলেকট্রন সংখ্যা কম দিচ্ছে। এবার ইলেকট্রন সংখ্যা কম নেওয়া মানে কি? পজিটিভ চার্জ দিচ্ছে। যদি ইলেকট্রন বেশি দিতাম নেগেটিভ চার্জ দিচ্ছিলাম, ওই জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর হয়েছিল। ইলেকট্রন যত বেশি হয়েছিল এন টাইপ সেমিকন্ডাক্টর। ইলেকট্রন ডোনেট করছি, তার মানে নেগেটিভ চার্জ ডোনেট করছি। এখানে ইলেকট্রন কম ডোনেট করছি, কোথাও না কোথাও পজিটিভ চার্জ ডোনেট করছি। বোঝো ভালো করে, ইলেকট্রন কম ডোনেট করছি, মানে ডোনেট করার কথা ছিল ইলেকট্রন যদি ডোনেট করতাম তাহলে 4টে, ওগুলো যদি 4টে হতো তাহলে 4টে মিলে যেত, তাহলে আর কোনো ইলেকট্রন ফ্রি হতো না। ফসফরাসের বেলায় কি হয়েছিল? একটা ইলেকট্রন বেশি ছেড়েছি মানে নেট নেগেটিভ চার্জ ছেড়েছি। এখানে কি হয়েছে? 4টে যদি ছেড়ে দিতাম তাহলে 4টে বন্ড করে নিত, কোনো না পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ। এখানে একটা ইলেকট্রন কম ছেড়েছি অ্যালুমিনিয়াম দিয়ে যখন একটা ইলেকট্রন কম ছেড়েছি তার মানেই কিন্তু সিম্পল একটা ইলেকট্রনের চার্জ কম ছেড়েছি, তার মানে একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি ছেড়েছি, একটা ইলেকট্রনের শর্টেজ ছেড়েছি। তার মানে
আমি কোথাও না কোথাও এটা পজিটিভ চার্জ ছাড়লাম, নেগেটিভ চার্জ ছাড়িনি। নেগেটিভ চার্জ ছাড়লে এটা নিউট্রাল হয়ে যেত। নেগেটিভ চার্জ যদি দিতাম বন্ড তৈরি করে নিউট্রাল হয়ে যেত। একটা ইলেকট্রন যদি অ্যালুমিনিয়াম ক্রিস্টালে ঢুকিয়ে দিতাম, সাপোজ দ্যাট এটা এমন একটা ইম্পিউরিটি যদি অ্যাড করতাম যার চারটে ইলেকট্রন, তাহলে চারটে বন্ড করে নিয়ে কোনো ইলেকট্রন ফ্রি থাকতো না, নেট চার্জ ইকুয়াল টু 0 হয়ে যেত। নেট চার্জ ইকুয়ালস টু 0 হয়ে যেত। তো তখন আমি যদি একটা ইলেকট্রন বেশি ছাড়তাম, তাহলে একটা ইলেকট্রন ডোনেট করতে, যেটা ফসফরাস করেছিল, তাহলে তখন নেট চার্জ নেগেটিভ হচ্ছে। এখানে একটা ইলেকট্রন কম ছাড়ছি, তার মানে কি একটা ইলেকট্রন কম ছাড়া মানে আমি একটা ইলেকট্রনের চার্জ ছাড়লাম না, তার মানে ওটাকে নিউট্রাল হতে গেলে এখনো একটা ইলেকট্রন লাগবে। বোঝো, তার মানে কি ও পজিটিভ হয়ে আছে। একটা ইলেকট্রনের চার্জ গেলে ও নিউট্রাল স্টেটে আসবে। আমি সেই ইলেকট্রনটা ছাড়িনি, তার মানে যদি ছেড়ে দিই তাহলে সে নিউট্রাল হবে। তার মানে সে কি, আমি ছাড়িনি মানে কি হয়ে আছে, পজিটিভ চার্জ হয়ে আছে। আর পজিটিভ চার্জ এই জায়গাটা যে ভ্যাকেন্সি হলো না, দিস ভ্যাকেন্সি ইজ কল্ড হোল। তার মানে যে জিনিসটা তৈরি হবে, ভালো করে দেখো। এর মধ্যে কি আছে, রুম টেম্পারেচারে কিছু সংখ্যক ইলেকট্রন ফ্রি হয়েছিল, সাপোজ দ্যাট এগুলো সেই ইলেকট্রন, সাপোজ পাঁচটা, এখানে অনেক হতে পারে, এখানে দেখাতে গেলে ভরে যাবে আর আমি বাকিগুলো আঁকতে পারবো না। তার মানে 5টা হোলও আছে। কিন্তু যেই আমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করলাম, একটা অ্যাটম কি করলো, একটা করে ভ্যাকেন্সি ছাড়লো। একটা অ্যাটম একটা করে ভ্যাকেন্সি ছাড়লো। তার মানে আমি ভ্যাকেন্সি আমি অ্যাকসেপ্ট করতে পারি একটা ইলেকট্রন। ভ্যাকেন্সি মিন্স আমি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারি। সো দ্যাট এখানে ভ্যাকেন্সি তো সো দ্যাট এই একটা করে ভ্যাকেন্সি ছাড়ছে। আর ভ্যাকেন্সি মানেই কিন্তু হোল। তার মানে কোটি কোটি অ্যাটম কি করবে, কোটি কোটি ভ্যাকেন্সি ছাড়বে, হোলে ভর্তি হয়ে যাবে জায়গাটা হোলে ভর্তি হয়ে যাবে। এবং যেহেতু এটা হোল মিন্স পজিটিভ চার্জ, দিস ইজ ওয়াই পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। দেখো, এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার কি, হোল। এর মধ্যে মাইনরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন কোথা থেকে এলো না, রুম টেম্পারেচারে ব্রেক করে গেছিল। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর হলো ফাইনালি। তো আমি যে বলছি পজিটিভ, আমি এন টাইপ কে বললাম যে এন টাইপ হচ্ছে নেগেটিভ, কিন্তু আজকের ক্লাসের শেষে বলে যাই যে এদের নেট চার্জ ইকুয়ালস টু 0। এন টাইপ সেমিকন্ডাক্টরের নেট চার্জ ইকুয়ালস টু 0, পি টাইপ সেমিকন্ডাক্টরের নেট চার্জ ইকুয়ালস টু 0। এখন যদি প্রশ্ন করো, তার জন্য তোমাকে পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে হবে। এতক্ষণ ধরে, আমি জানি ক্লাসটা খুব বড় হয়ে গেছে, এতক্ষণ ধরে আমার সাথ দেওয়ার জন্য ভেরি 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 থ্যাঙ্কস। ভালো থেকো।